কোনো কোনো রহস্যের প্রথম উত্তরই হয়ে ওঠে পরের প্রশ্নের সূচনা। ভট্টাচার্য প্যালেস ছেড়ে ফেরার সময় মতিলাল ও বিক্রম জানতেন না অদৃশ্য তাদের আবারও ফিরিয়ে আনবে সেই একই বাড়িতে, আরও এক মৃত্যুর সাক্ষী হতে। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, সঞ্জীব সিনহার কলমে বিক্রমদা সিরিজের কাহিনী ২০ কন্যা রহস্য, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। দূর থেকে মনুলালকে আসতে দেখে মতিলাল চুপ করে গেলেন। মনুলাল বাংলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাত জড়ো করে নমস্কার করলেন বসে থাকা মতিলাল ও বিক্রমকে। পরে আছে যদিও ধোপদুরস্ত পোশাক, তাও চোখে মুখে একটা অস্থির ভাব মনুলালের। বিক্রম বারান্দার রেলিংয়ের ওপর উঠে একটি পিলারের গায়ে পিঠ ঠেকিয়ে বসেছিল। ভাবখানা এমন যে এই কথোপকথন পর্বে ওর বিশেষ কোনো আগ্রহ নেই। মতিলাল বসে বসেই তাকে স্বাগত জানালেন। বসুন মনুবাবু, একটু কফি চলবে নাকি? মনুলালকে ইতস্তত করতে দেখে মতিলাল অভয় দিলেন। ভয় নেই, বিষ মেশানো নয়। আপনার মতো মানুষ যে অমন কাজ করবে না স্যার, সে আমি বিলক্ষণ জানি। এর থেকে অনেক খারাপ কাজ উনি করিয়া থাকেন। সুতরাং অতটা নিশ্চিন্ত হবেন না। আমি তো এজন্য কফি চা কিছুই খাই না এই বাড়িতে। আলাপ করিয়ে দিই, ক্যাপ্টেন বিক্রম দেব আমার ছোট ভাই বলতে পারেন। ফরেন্সিক সাইকোলজি নিয়ে উনি বই লিখছেন। এই আপনার মতো ক্রিমিনালদের সরি মানে আপনার মতো নয়, ওভারঅল ক্রিমিনালদের ওপর উনি গবেষণা করেন। তাই পুলিশের জেরায় কখনো কখনো উপস্থিত থাকেন, অংশও নেন। দেখুন, আপনার আপত্তি নেই তো? আরে না না, এটা কোনো কথা হলো? নিজেদের মধ্যে ব্যাপার, আপত্তি কেন থাকবে? আপত্তি থাকলেই বা শুনছে কে? আমি ছিলাম, আছি, থাকব। তড়াক করে রেলিং থেকে লাফিয়ে নামল বিক্রম। সোজা চলে গেল মনুলালের গাড়ির দিকে। হাঁটু মুড়ে বসে মাথা নামিয়ে সামনের ও পেছনের চাকাগুলো দেখতে লাগল। ফিরল যখন, তখন মতিলাল খেয়াল করলেন বিক্রমের ভুরু দুটি কুঁচকে আছে। কিছুক্ষণ পর ফিরে এসে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিক্রম কথা শুরু করল। এই গাড়ি কি শুধু আপনিই চালান মনুবাবু? না মানে মাঝে মাঝে ড্রাইভারও চালায়। কেন ভাইয়া, কিছু দেখতে পেলে নাকি? হ্যাঁ, এই সেম টায়ারের দাগ দুটো মার্ডার স্পটে দেখেছি কি না? না না, আপনি ঘাবড়াবেন না চক্রবর্তী মশাই। এমন গাড়ি কলকাতায় কয়েক হাজার চলে। কোর্টে এই এভিডেন্স ধোপে টিকবে না। উনি মোটেও ঘাবড়াননি ভায়া, উনি একটু ভয় পেয়ে গেছিলেন, তাই না মনুবাবু? হ্যাঁ, ভয়? আরে না না না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার মতো কাজ না করলে ভয় পাওয়ার কোনো কারণও ঘটে না। তবে ভট্টাচার্য প্যালেসে যা ঘটে গেল তা কিন্তু ভয় পাওয়ার মতোই ঘটনা। আপনার কি মত? ভয়ঙ্কর ট্র্যাজেডি স্যার, আমি তো স্তম্ভিত। কেন কেন স্তম্ভিত কেন? আপনি কি কিছুই আঁচ করেননি? মানে এই কথার মানে কি স্যার? আমাকে কি ক্রিমিনালের মতো মনে হচ্ছে যে আগামী সব আঁচ করব? ওটা একটা ট্র্যাজেডি স্যার। আমার আশা আপনারা খুব তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বের করে ফেলবেন। অপরাধীকে খুঁজে বের করে ফেলেছি, এখন শুধু অপরাধের কারণটা খুঁজে বের করা দরকার। সে আপনাদের ব্যাপার, আমি আর কি বলবো বলুন তো? আমি কিছু জানি না। কিছুই কি জানেন না মনুবাবু? সেক্ষেত্রে আমরা আপনার ইনকাম ট্যাক্স ফাঁকি দেবার পুরনো ফাইলগুলো খুলতে পারি। হ্যাঁ, আদালতে অনেক কেস পেন্ডিং আছে আপনার, তার মধ্যে একটা হিউম্যান ট্রাফিকিং আর নার্কো রিলেটেড। এর সঙ্গে যদি হোমিসাইড যোগ হয়। মনুলাল দমে গেলেন। মাথা নিচু করেই বসে রইলেন কিছুক্ষণ। তারপর সরাসরি তাকালেন মতিলালের দিকে। আপনি কি চাইছেন স্যার? একটা ফেয়ার ডিল। আপনি বলে দিন কারা এইসব মার্ডারে জড়িত, রাজসাক্ষী হন, আমরা আপনাকে প্রোটেকশন দেব। শুধু আমরা যা বলবো শুনতে হবে। একটা কথা বলুন তো মনুবাবু, আপনার বড় ভাই চন্দ্রশেখর যে মারা গেলেন 15 বছর আগে, সেটা কি স্বাভাবিক মৃত্যু ছিল?
কেন অস্বাভাবিক হবে কেন? দাদা তো শ্বশুর বাড়িতেই ভট্টাচারিয়া প্যালেসেই মারা গিয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল। বৌদি সব ভালো বলতে পারবে আপনাদেরকে। কিন্তু বৌদি তো এখন মৃত মনুবাবু, তিনি আর মুখ খুলবেন না। আপনার সাথে চন্দ্রলেখার সম্পর্কটা ঠিক কেমন ছিল দাদার মৃত্যুর আগে এবং পরে? খুব ভালো সম্পর্ক ছিল। আমি মেয়ে দুটোকেও খুব ভালোবাসতাম স্যার। হ্যাঁ, কিন্তু মেয়েদের লোকাল গার্ডিয়ান আর টিউটার হিসেবে তো বিপ্লবকে রাখা হয়েছিল। আপনি তখন কোথায় ছিলেন? স্যার, বিপ্লবের মা আমার দূর সম্পর্কের পিসি। ওর বাবা মারা যাওয়ার পর ওদের হেল্প করার জন্য বিপ্লবকে স্কুলে একটা কাজ করতে দেওয়া হয়। আমি নিজের কাজে ব্যস্ত থাকতাম, তবে আমি মাঝে মাঝে আসতাম, ওই মেয়েদেরকে লং ড্রাইভে নিয়ে যেতাম। বিপ্লব তো স্রেফ একটা ডোমেস্টিক অ্যারেঞ্জমেন্ট। মনুবাবু, লুকো চাপা করবেন না। না, একদম করবেন না। চন্দ্রলেখার সাথে আপনার কি কোনো রোম্যান্টিক রিলেশনশিপ বা ইলিসিট অ্যাফেয়ার ছিল? বলুন। হ্যাঁ ছিল, দাদার মৃত্যুর পর থেকেই এটা গড়ে উঠেছিল। সেই কারণেই কি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন? ডিভোর্সের মামলা চলছে। আপনি কি জানতেন চন্দ্রলেখা প্রেগন্যান্ট ছিলেন? এই এক প্রশ্নে মনুলাল পাথর। তার মুখ থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম কয়েক সেকেন্ড সময় দিল ওকে শকটা হজম করার জন্য। পোস্টমর্টম রিপোর্টে কনফার্মড যে তিনি 5 মাসের প্রেগন্যান্ট ছিলেন। যেহেতু আপনাদের মধ্যে সম্পর্ক ছিল, তাই আপনি বাবা বলে ধরে নেওয়া হচ্ছে। ওকে, আমি জানতাম। মাস কয়েক আগেও আমায় বলেছিল। ওটা একটা মস্ত বড় ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। কেন? আরে, আমি ডিভোর্স না পেলে বিয়ে করার প্রশ্ন নেই, বুঝতেই পারছেন। এই সময় একটা বাচ্চা মানে মারাত্মক কেলেঙ্কারি। আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। চন্দ্রলেখা বৌদি চেয়েছিল ছেলেটা হোক। আচ্ছা, 5 মাসের আগেই ও জানতে পারলো কি করে যে ওটা ছেলে? আপনি নিশ্চয়ই ওকে নিয়ে কোনো ইল্লিগাল সেক্স ডিটারমিনেশন টেস্ট করিয়েছিলেন? হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম। ও জেদ ধরেছিল, তাই। আমি তোকে বাচ্চাটা নষ্ট করতে বলিনি স্যার। লাস্ট কবে দেখেছিলেন চন্দ্রলেখাকে? খুনের দিনই বিকেলে। কিন্তু ওই দিন আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। মতিলাল বিক্রমের দিকে তাকালেন। বিক্রম মাথা নাড়ল। ঠিক আছে, আজ আপনি যেতে পারেন মনুবাবু, তবে শহর ছেড়ে বাইরে কোথাও যাবেন না। আর আমি যেটা বললাম সেটা নিয়েও ভাবুন। রাজসাক্ষী হলে আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব। মনুলাল কিছু না বলে থমথমে মুখে উঠে দাঁড়ালো। দুজনকে ফের নমস্কার জানিয়ে ধীরে ধীরে নেমে গেল সিঁড়ি দিয়ে। এই শীতের সাত সকালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম যেন জনসমুদ্র। বাইরের রাস্তা জনশূন্য, কুয়াশার চাদর মোড়া। কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশনে যে প্ল্যাটফর্মে পুরী যাওয়ার ট্রেন ঢোকার কথা, সেটি একেবারে গমগম করছে। বিক্রমের মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। তখন তেমন সকালে ট্রেন ছিল না, দিনের দিন পুরী পৌঁছানো যেত না। রাতে ট্রেনে চাপলে পরদিন সকাল গড়িয়ে দুপুর লেগে যেত। আর এখন বন্দে ভারতে চাপলেই 6 ঘন্টার মধ্যে পুরী হাজির। তবে বিক্রমরা এই যাত্রায় নেমে পড়বে ভুবনেশ্বরে। সেখানকার এসপি গুণেশ্বর মহাপাত্র ছিলেন আইপিএস ক্যাডারে মতিলালের ব্যাচমেট। তিনি গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। আরও 4 জন কনস্টেবল দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু বিক্রম রিফিউজ করেছে। বিক্রমের সঙ্গী অলোক খুব এফিশিয়েন্ট একজন সাব ইন্সপেক্টর। ঠিক হয়েছে আলোকই গাড়ি চালাবে। ওরা ভুবনেশ্বর থেকে যাবে গোপালপুর। গোপালপুর অন সি। গোপালপুরের আশেপাশে একটি অনাথ ছেলে মেয়েদের আশ্রমের সন্ধান পাওয়া গেছে। কর্ণধারের নাম শঙ্কর মহারাজ। শেষ মুহূর্তে প্ল্যানে কিছু চেঞ্জ করা হয়েছে। শেখরকে কলকাতায় এখন বেশি দরকার। রাঘবের সঙ্গে থাকা, কামেশ্বরকে গাইড করা, ফরেন্সিক টিমের সঙ্গে যোগাযোগ করা, কাজ ক্রমশ বাড়ছে। মনুলালের গাড়ি গতরাতে বাজেয়াপ্ত করে ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। মতিলাল ও বিক্রম একমত যে চন্দ্রলেখার 2 মেয়ের ডেড বডি ওই গাড়িতে চাপিয়ে এনেই ডাম্প করা হয়েছিল। ভালো করে খুঁজলে কিছু না কিছু
ডিএনএ এভিডেন্স মিলবেই। বিক্রম নিজের জ্যাকেটের কলারটা আরও উঁচিয়ে নিল। পাশে দাঁড়িয়ে অলোক কথা বলে উঠল। খুব ঠান্ডা স্যার, এই কুয়াশায় ট্রেন লেট করবে স্যার। বিক্রম কোনো উত্তর দিল না। একবার হেসে ওর পিঠ চাপড়ে দিল। ওর চোখ তখন ডিসপ্লে বোর্ডের দিকে। বন্দে ভারতের কোনো খবর দেখা যাচ্ছে না। দেরি হলেও ক্ষতি নেই অলোক, শঙ্কর মহারাজ কোথাও পালাবে না, লোকটা এখনো বেঁচে থাকলে হয়। লেট করেনি বন্দে ভারত। ভুবনেশ্বর স্টেশনে নেমেই ওরা ডিরেক্ট জেনারেল অফ পুলিশ মহাপাত্রের অফিসে গেল। মহাপাত্র দীর্ঘকায় মানুষ, নাকটা একটু চাপা, মুখের হাসিটা মাপা। মহাপাত্র অলোকের জন্য এক কাপ কফি আর বিক্রমের জন্য গ্রিন টি অফার করলেন। মতিলাল কাল ফোন করেছিল, কেসটা বেশ অদ্ভুত। আমরা শঙ্কর মহারাজের ব্যাপারে কিছু খোঁজ নিয়েছি। গোপালপুরের কাছে সমুদ্রের ধারে ওর মূল আশ্রম আর তার লাগোয়া অনাথ আশ্রম আছে। বেশ নির্জন এলাকা, বহু বছর ধরে ওটা চলছে। এমনিতে মানুষটার সুনাম রয়েছে। কিন্তু হিসেব মতন বেঁচে থাকলে ওর বয়স তো 90-এর কাছাকাছি হওয়ার কথা। এটা এত তাড়াতাড়ি কনফার্ম করা যায়নি। আপনার যা দরকার হবে গোপালপুর থানার ওসি মোহান্তিকে বলা আছে, কোনো অসুবিধা হবে না। বিক্রম ম্যাপটা দেখে নিল। পুলিশের পরিচয় না দিয়ে স্রেফ ভিজিটর হিসেবেই যাব। কায়দা করে শঙ্কর মহারাজের কথাটা জানতে হবে। ভুবনেশ্বর থেকে গোপালপুর যাওয়ার পথে আবহাওয়া বদলে গেল। সমুদ্রের লোনা হাওয়া নারকেল গাছের সারি বলে দিচ্ছে ওরা উপকূলের কাছে পৌঁছেছে। বিকেলের দিকে গোপালপুরের একটা হোটেলে চেক ইন করার পর বিক্রম মতিলালকে ফোন করল। ফোনের ওপারে মতিলালের গলা পাওয়া গেল। কি খবর ভাইয়া, পৌঁছেছো? হ্যাঁ মতিবাবু, কাল সকালে আশ্রমে হানা দেব। তোমার অ্যাসিস্ট্যান্টকে বলবে যেন সিভিল ড্রেসে যায়। বলবে তোমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাও। শঙ্কর মহারাজের নাম খুব সাবধানে নেবে, কিন্তু মনে রাখবে ওটা একটা কাল্ট। স্থানীয় মানুষের খুব শ্রদ্ধা আছে ওর ওপর। পরদিন সকালে সমুদ্র তীর থেকে বেশ কিছুটা দূরে গাড়িটা পার্ক করে বিক্রম আর অলোক হেঁটে আশ্রমের দিকে গেল। সাদা রঙের সাদামাটা কিছু বিল্ডিং, চারিদিকে প্রচুর গাছ। দূর থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার আওয়াজ। গেরুয়া রঙের পোশাক পরা কয়েকজন সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছেন, আর একদল বাচ্চা ইউনিফর্ম পরে দৌড়াদৌড়ি করছে। বিক্রমের ভালো লাগলো পরিবেশটা। খুব শান্ত, অথচ বিক্রমের ইনস্টিংক্ট বলছে এখানে লুকিয়ে আছে অতীতের অনেক না বলা কাহিনী। গেট দিয়ে ভেতরে ঢুকতেই একজন তরুণ সন্ন্যাসী ওদের দিকে এগিয়ে এলেন। মাথা কামানো, শান্ত চোখ, কিন্তু ব্যক্তিত্বে একটা অদ্ভুত কাঠিন্য আছে। নমস্কার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা অনেক দূর থেকে আসছি। এই আশ্রমের খুব নাম শুনেছি। শঙ্কর মহারাজের আশীর্বাদ নিতে চাই। উনি কি আছেন? সন্ন্যাসীর চোখে এক পলকের জন্য একটা ছায়া খেলে গেল। বিষণ্ণতা নাকি অন্য কিছু? শঙ্কর মহারাজ খুব অসুস্থ, ওনার অবস্থা আশঙ্কাজনক। উনি এখন কারোর সঙ্গে দেখা করতে পারছেন না। আই এম সরি। বিক্রমের মনে একটু খটকা লাগলো না যে তা নয়। ঠিক এই সময়টাতেই শঙ্কর মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। কলকাতা থেকে কি কোনো নির্দেশ এসেছিল? আশ্রমের ফোনের রেকর্ড হাতে না এলে কিছু বলা যাবে না। ওর মুখ কি বন্ধ রাখা হয়েছে? খুব খারাপ খবর। এখন এই আশ্রমের দায়িত্বে কে আছেন? আমার এই বন্ধুর জন্য একটি বাচ্চা অ্যাডপ্ট করার বিষয়ে কথা বলতে এসেছিলাম। আমাদের রেফারেন্স আছে। আচ্ছা, এ ব্যাপারে কার সঙ্গে কথা বলা যায়? এখন আমি ইনচার্জ। আমার নাম জগদানন্দ। লোকে আমায় জগন মহারাজ বলে ডাকে। জগন মহারাজ? বিক্রম আর অলোক মুখ চাওয়াচাই করল এক মুহূর্তের জন্য। বিক্রম সন্ন্যাসীর মুখের দিকে ভালো করে তাকালো। বয়স 20-22-এর বেশি হবে না। বুদ্ধিদীপ্ত চোখ আর চোয়ালের গড়নে দৃপ্ততা। 20 বছর আগেকার সেই জগন কি কাফকার মেটামরফোসিসের কল্যাণে আজকের এই জগদানন্দ? ওড়িশায় যে প্যাকেজ ডেলিভারি করা হয়েছিল, তবে কি এই ছেলেই সেই প্যাকেজ?
জগন আর চন্দ্রলেখার সেই নিষিদ্ধ সম্পর্কের ফল। বিক্রম মিনিটখানেক বাচ্চার অ্যাডাপশন নিয়ে নানা রকম আবোল তাবোল কথা চালিয়ে অলোককে নিয়ে যখন বেরিয়ে এলো, তখন শীতের সূর্য প্রায় মাঝ আকাশে। গোপালপুরের হোটেলে ফিরেই ও আবার মতিলালকে ফোন লাগালো। ফোনের কানেকশনটা একটুখানি খারাপ ছিল, সমুদ্রের বাতাসের শোঁ শোঁ শব্দ ঢুকে পড়ছে। উল্টো দিক থেকে ক্ষীণ গলা ভেসে এলো মতিলালের। বলো ভাইয়া, লাইনটা গড়বড় করছে, এদিকে অনেক রকম গরম ডেভেলপমেন্ট আছে, তুমি এলে কথা হবে। ওদিকে কি হলো বলো? শঙ্কর মহারাজ মৃত্যুশয্যায়, কথা বলতে পারছেন না, কিন্তু আসল খবর অন্য। আশ্রমের এখানকার ইনচার্জের নাম জগদানন্দ মহারাজ। সবাই ওকে ডাকে জগন মহারাজ বলে। ওপারে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। জগদানন্দ, বয়সটা একদম মিলে যাচ্ছে মতিবাবু। 20 বছর আগের সেই প্যাকেজই মনে হচ্ছে এই জগন মহারাজ। ডিএনএ প্রোফাইল করলেই বেরিয়ে যাবে। আমি কি কাল ওর সঙ্গে আরেকবার কথা বলবো? আপনার কি মত? না ভাইয়া, এখনই একদম এক্সপোজ হবে না, স্রেফ নজর রাখো। মহাপাত্রকে বলে আমি লোকাল পুলিশের ব্যবস্থা করছি, ওরা নজর রাখবে। তোমরা আজ রাতে ট্রেনেই কলকাতা ফিরে এসো, তোমাকে এখানেই বেশি দরকার এখন। ওকে মতিবাবু, আজ রাতে একটা ট্রেন আছে, আমি তাহলে আপাতত ফিরে যাচ্ছি। বিক্রম ফোনটা রাখল। বিক্রম দেখল হোটেলের জানলার বাইরে বঙ্গোপসাগর তখন ভীষণ উত্তাল। সি বিচে বিশেষ লোক নেই। কি অলোক, একটু ডুব মেরে আসবে নাকি? চলুন স্যার, নইলে একটা আফসোস থেকে যাবে। বিক্রম ব্রেকফাস্ট খুব হালকা করে। 2 ডিমের পোচ আর 2 পিস হাতে করা রুটি, সঙ্গে ভেজিটেবল স্যুপ। অলোক দেখা গেল বেশ ভোজন রসিক, নিল আলু পরোটা, মিক্সড ভেজ আর চিকেন স্যান্ডউইচ। ব্রেকফাস্ট সেরে দুজন তোয়ালে কাঁধে চাপিয়ে চলল সমুদ্রের দিকে। ওখানে উত্তাল ঢেউগুলো যেন ওদের অপেক্ষায় অস্থির। 900 কিলোমিটারের ব্যবধান। ওড়িশার গোপালপুরে সমুদ্রের নোনা হাওয়ায় বিক্রম যখন এক ভয়ঙ্কর সত্যের সেই রহস্যময় প্যাকেজ ওরফে জগদানন্দ মহারাজের মুখোমুখি, কলকাতায় মতিলাল তখন লালবাজারের ধুলোমাখা ফাইলের স্তূপে ডুব দিয়েছেন। তাঁর 3 সহকারী রাঘব, শেখর ও কামেশ্বর তখন শহরের 3 প্রান্তে ব্যস্ত অতীতের জট ছাড়াতে। অপারেশন চন্দ্রবংশের জালটা এখন 2 শহরে সমানভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই কানেকশনটা অস্বীকার করার কোনো উপায় নেই। কলকাতার আকাশে কুয়াশা কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে ঠিকই, কিন্তু মতিলালের চেম্বারে কোমট ভাবটা কাটেনি। ডক্টর শাশ্বত বিশ্বাসের ঠিক কি হয়েছিল? জয়ন্ত নারায়ণের ডায়েরির সেই লাইনটা, ডক্টর বি কমপ্লিকেশন হ্যান্ডেলড ইট, মতিলালকে তাড়িয়ে বেড়াচ্ছে। জগনের মার্ডারকে কি সুকৌশলেই সুইসাইড বলে চালিয়ে দিয়েছিলেন ওই বিলেত ফেরত ব্যারিস্টার। চন্দ্রলেখা যে সন্তান সম্ভাবা, সেটি ধরা পড়েছিল নিশ্চিতভাবেই অনেক দেরিতে। ফলে মেয়ের জীবন বিপন্ন করে পেটের অবৈধ সন্তানকে নষ্ট করার ঝুঁকি নেননি জয়ন্ত নারায়ণ। ফলে মেয়েকে তিনি শঙ্কর মহারাজের সঙ্গে নিরিবিলি গোপালপুরের আশ্রমে পাঠিয়ে দেন। সেখানে চন্দ্রলেখা যে পুত্র সন্তানটির জন্ম দেয়, সে বড় হয়ে ওঠে অনাথ বালকদের সঙ্গে। মতিলালের এই অনুমানের সঙ্গে সহমত বিক্রম, কিন্তু অনুমান তো এভিডেন্স হতে পারে না। এর সত্যতা জানতে পারত যারা, তাদের মধ্যে অধিকাংশই স্বর্গ বা নরকের টিকিট কেটেছে। বেঁচে আছেন শঙ্কর মহারাজ, কিন্তু তিনি অসুস্থ। তবে নিজের পারিবারিক পরিচয় কি আর জানে না জগদানন্দ মহারাজ? হতে পারে তার পিতাকে প্রাণ দিতে হয়েছে মূলত 2টি অপরাধে। 1, সে ছিল দলিত। 2, সে ছিল বাড়ির চাকর। বামন হয়ে কি চাঁদের দিকে হাত বাড়ানো যায়? বিশেষ করে যে চাঁদে লেগে রয়েছে অশুভ রক্তের দাগ। এখন আর সন্দেহ নেই যে জগন চন্দ্রলেখার সেই নিষিদ্ধ সন্তানকেই ওড়িশার আশ্রমে প্যাকেজ হিসাবে ডেলিভার করা হয়েছিল। বিশেষ করে বিপ্লবের জবানবন্দি আর জয়ন্ত নারায়ণের ডায়েরির পাতা মেলাতে গেলে একটাই উত্তর আসে, ডক্টর শাশ্বত বিশ্বাস অনেক কিছু জানতেন এবং তিনিই ডেলিভারি করিয়েছিলেন সেই প্যাকেজ। কিন্তু তারপর
ডক্টর শাশ্বত বিশ্বাসের বাড়ির লোকেরা কি এখনো জীবিত? তিনি কি বিবাহিত ছিলেন? থাকলে তাঁর স্ত্রী কোথায়? স্ত্রী থাকলে তাকে নিশ্চয়ই সব গল্প করতেন শাশ্বত। সকাল গড়িয়ে দুপুর। ওদিকে গোপালপুরে বিক্রম ও অলোক যখন সমুদ্র স্নানে ব্যস্ত, তখন মতিলালের ফোন ঘন ঘন বাজছে। রাঘব সকাল থেকেই মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রি অফিসে পড়েছিল। 70 দশকের মাঝামাঝি সময়ের সেই সব মোটা মোটা ভলিউম, হলদেটে ভঙ্গুর পাতা। হাজার হাজার নামের ভিড়ে একজন ডক্টর শাশ্বত বিশ্বাসকে খুঁজে বের করা আক্ষরিক অর্থেই খড়ের গাদায় সূঁচ খোঁজা। মতিলাল যখন তার 11তম কফির কাপে চুমুক দিচ্ছিলেন, ঠিক তখনই রাঘবের ফোন এলো। স্যার বলছি একটা ট্রেস পাওয়া গেছে। 1975 সালের একটা ডিরেক্টরিতে নামটা আছে, বিশ্বাস শাশ্বত, MBBS, অ্যাড্রেস 14B এলগিন রোড, ক্যালকাটা। এলগিন রোড, পশ এরিয়া। ভেরি গুড রাঘব, জলদি ওখানে যাও। 1 ঘন্টা পর রাঘব আবার ফোন করল। ও এখন সেই স্পটেই দাঁড়িয়ে বলল, স্যার বাড়িটা আছে, কিন্তু মানুষগুলো সব বদলে গেছে। কেউই বিশ্বাস ফ্যামিলিকে চেনে না। তবে একটা ব্রেক থ্রু এখনো পাওয়া যাচ্ছে স্যার। পাশের বাড়ির এক বৃদ্ধ, যিনি সারা জীবনই পাড়াতেই আছেন, তিনি শাশ্বত ডাক্তারকে চিনতেন। কি বললেন তিনি? বললেন ডাক্তারবাবু বছর 20 আগে খুব অদ্ভুতভাবে এই বাড়ি ছেড়ে চলে যান। ওর ভাষায় সাম কাইন্ড অফ ট্রাবল এরাপ্টেড। জয়ন্ত নারায়ণের সেই ডায়েরির কমপ্লিকেশনের সাথে শব্দটা একদম মিলে আছে স্যার। আর সবচেয়ে বড় খবর, ডাক্তারবাবু এখান থেকে যাওয়ার কিছুদিন পরেই একটা কার অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। হ্যান্ডেলড। জয়ন্ত নারায়ণ ঠিক এটাই লিখেছিলেন, অর্থাৎ শাশ্বতকে পৃথিবী থেকে সরানোর কাজ শেষ, আরও একটি প্রমাণ লোপাট। স্যার ওই বৃদ্ধ আরও একটা তথ্য দিয়েছেন যেটা খুবই ভাইটাল। অ্যাক্সিডেন্টের সময় ডাক্তারবাবুর স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে যান। ওর নাম ছিল তনিমা। খুব সুন্দরী ছিলেন তিনি, এমনই বললেন। তবে ডাক্তারবাবুর মৃত্যুর পর তিনি রহস্যময়ভাবে শহর ছেড়ে উধাও হয়ে যান। মতিলালের চোখের সামনে ছবিটা এবার আবছা হলেও পরিষ্কার হতে শুরু করেছে। জগনকে মারা হয়েছে, ডাক্তার বিশ্বাসকে অ্যাক্সিডেন্টে সরিয়ে দেওয়া হয়েছে। পুরোটাই যেন একটা মাস্টার মাইন্ডের কাজ। আর কোনো ক্লু রাঘব? হ্যাঁ স্যার, শাশ্বত ডাক্তারের এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ডক্টর বিপ্লব সাহা। বৃদ্ধ বললেন বর্তমানে তিনি নাকি কার্ডিয়াক সার্জন। ওর কাছে হয়তো তনিমার বর্তমান হদিশ থাকলেও থাকতে পারে। আবার আর একটা বিপ্লবের আমদানি হলো। এতবার বিপ্লব হলে তো সামলানো কঠিন হয়ে পড়ে বাবা। গুড জব রাঘব, তুমি এবার আর্কাইভে গিয়ে ডাক্তার বিশ্বাসের অটোপসি রিপোর্টার জগনের সেই পুরনো ফাইলটা কামেশ্বরের সঙ্গে মিলে খুঁজে বার করো। আমি ডক্টর বিপ্লব সাহার সাথে কথা বলছি। আর এই তনিমাই হয়তো শেষ পর্যন্ত হয়ে উঠবে আমাদের তুরুপের দাস। হ্যাঁ, তার স্বামীর খুনের বদলা নিতে তিনি তো ফিরে আসতেই পারেন, তাই না? এটা একটা স্ট্রং মোটিভ। অন্যদিকে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইতেই পারে ছেলে জগদানন্দ মহারাজ, কিন্তু এদের সঙ্গে মনুলালের মতো একটা ঢ্যামনা সাপের কি যোগ সাজস? সেটাও তো ভাবার মতো বিষয়, তাই নয় কি? হয়তো কোনো যোগসাযোগ ছিল না স্যার, সেটাও তো একটা প্রবাবিলিটি। You are correct, my son. So far you have done a great job. Go ahead and find out more information. Okay? Sure, sir. Thank you. মতিলাল ফোনটা রাখলেন। জানলার বাইরে শীতের বিকেলটা দ্রুত ফুরিয়ে আসছে, অন্ধকার নামছে তিলোত্তমায়। ঠিক তখনই টেবিলের ওপর ফোনটা আবার বেজে উঠল। বিকেলটা ভালো করে বুঝে ওঠার আগেই ঝপ করে শীতের সন্ধে নেমে গেল। ধোঁয়াশায় ঢাকা রাস্তার আলোগুলো ম্লান। ফোনটা যখন বাজল
মতিলাল চেম্বারে বসে ডক্টর শাশ্বত বিশ্বাসের স্ত্রী তনিমার অন্তর্ধান নিয়ে ভাবছিলেন। একজন মহিলা যার স্বামীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে একটি মেয়ের চিকিৎসা করতে গিয়ে, এবং যে মহিলা গত 2 দশক ধরে নিখোঁজ, তিনি এখন কোথায় থাকতে পারেন? ফোনের ওপারে বিক্রম। ওর শান্ত কিন্তু টান টান গলা শুনে মতিলাল বুঝলেন গোপালপুরে কিছু একটা ঘটেছে। বলো ভাইয়া, কি খবর? হ্যাঁ মতিবাবু, আজ রাতে ট্রেনে ওরা মুভ করছে। জগদানন্দ মহারাজ আর সঙ্গে একজন মাঝবয়সী মহিলা, দুজনেই হাওড়ার টিকিট কেটেছে। রাত 11টায় ট্রেন। ওই একই ট্রেনে আমরাও থাকছি। মতিলাল রক্তে একটা অ্যাড্রেনালিনের রাশ টের পেলেন। এ যেন মেঘনা চাইতেই জল। মহিলাটিকে কেমন দেখলে ভাইয়া? কোনো পরিচয় মিলল? টিকিট কাটার জন্য যে ফর্ম ফিল আপ করেছে তাতে মহিলার নাম রয়েছে তনিমা বিশ্বাস। অলোকের বর্ণনা অনুযায়ী বেশ ডিগনিফাইড। আশ্রমে মহিলারা যে গেরুয়া শাড়ি পরেন তাই পরে আছেন। বয়স 50-এর আশেপাশে। খুব শান্ত, কিন্তু চোখে মুখে লড়াইয়ের ছাপ স্পষ্ট। আশ্রমে সবাই ওদের মা আর ছেলে হিসেবেই জানে। অলোক স্টেশনে খোঁজ নিয়ে কনফার্ম করেছে যে ওরা বোরিভালি এক্সপ্রেসে চড়ছে। যাক, একদিক থেকে ভালোই হলো। তবে সাবধান, জগদানন্দ তোমাদের দেখেছে। আমি কাল সকালে হাওড়া স্টেশনে থাকবো, দেখা হবে। বিক্রম ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। ও জানত এই মহিলাটি তনিমা, ডক্টর বিশ্বাসের সেই সুন্দরী স্ত্রী যে জয়ন্ত নারায়ণের হ্যান্ডেলড করা অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে ফিরেছে। আর জগদানন্দ, ও কি জানে ওর জন্ম পরিচয়? ও কি জানে ওর বাবা জগনকে কেন মরতে হয়েছিল? এই মা ছেলে কি রয়েছে চন্দ্রলেখার খুনের নেপথ্যে? ওরা কেন কলকাতায় ফিরছে? সবথেকে বড় কথা, মনুলালের সঙ্গেও কি ওদের যোগাযোগ রয়েছে? হয়তো এইসবের উত্তর এবার পাওয়া যেতে পারে। 13ই ডিসেম্বর সকাল। কলকাতা তখন কুয়াশার চাদর সরিয়ে জেগে উঠেছে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে মতিলাল নিজে পৌঁছে গেছেন। সঙ্গে রাঘব, শেখর আর সাদা পোশাকের এক ঝাঁক পুলিশ। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগেই কুলিদের ছোটাছুটি শুরু হয়ে যায়। আর ট্রেন এসে থামলেই শীতকালে সকালের ঘুমন্ত প্ল্যাটফর্ম হঠাৎ যেন মন্ত্র বলে জেগে ওঠে। বিক্রম আর অলোক ওদের দুজনের থেকে দূরত্ব বজায় রেখেছিল। জগদানন্দ মহারাজের পরনে সাধারণ গেরুয়া পোশাক, মাথায় গেরুয়া উলের টুপি, গা ঢাকা দিয়েছে একটা সাদা শাল দিয়ে, মাথায় গেরুয়া তিলক। বিষণ্ণ কিন্তু ধীর স্থির। তিনি মাথা মুখ মুড়ি দিয়েছেন একটি কালো শাল দিয়ে। তাঁদের সঙ্গে বিশেষ কোনো লাগেজ নেই। রাঘব আর শেখরের ওপর ওদের ফলো করার নির্দেশ আছে। অলোক ওদের সঙ্গে যোগ দিল। মতিলাল বিক্রমকে ওই ভিড়ের মধ্যে একদিকে টেনে নিয়ে গেলেন। শোনো, খুব বেশি দিনের জন্য কিন্তু ওরা কলকাতায় আসেনি ভায়া। হ্যাঁ, লাগেজ তো বিশেষ নেই, তবে কলকাতায় ওদের থাকার কোনো জায়গা থাকতে পারে। দেখাই যাক, সে তো আর কিছুক্ষণ পরেই জানা যাবে। এত কিছুর পরেও মতিলালের ভুরু কুঁচকে থাকতে দেখে বিক্রমের সন্দেহ হলো। কি ব্যাপার মতিবাবু, কিছু একটা নিয়ে ভাবছেন মনে হচ্ছে। এইমাত্র আমার সোর্স ফোন করেছিল, চান্দুর 2 সাগরের ছনি আর ন্যাপা নাকি হাওড়া প্ল্যাটফর্মে ঢুকেছে। সে কি কথা? তাহলে তো আমাদের মুভ করা দরকার। এই ভিড়ের মধ্যে জগন মহারাজা তনিমাকে মেরে দেওয়াটা তো সোজা। আরে ভায়া, না না, ওদের দুজনকে আমার ছেলেরা 2টো লেয়ারে ঘিরে রেখেছে। জগদানন্দ আর তনিমা জানে না ওদের চারপাশে সিকিউরিটি বলয় রয়েছে। ওদের বেঁচে থাকাটা আমাদের কাছে এখন খুবই জরুরি ভায়া। তা ছনি আর ন্যাপাটাকে এখান থেকে তুলে নিলেই তো হয়। এটা মন্দ বলনি ভায়া। প্রচুর মার্ডার করেছে হারামজাদা দুটো। দাঁড়াও, ওদের দায়িত্বে রয়েছে কামেশ্বর আর ওর টিম। মতিলাল কামেশ্বরকে ফোনে ধরলেন। মাল দুটো কোথায় কামেশ্বর? স্যার, এই ট্রেনে গোপালপুর থেকে ওদের লোক নেমেছে, ওই যে কিনা টার্গেট চেনানোর দায়িত্বে রয়েছে। জগন মহারাজ আর সন্ন্যাসীকে ও দূর থেকে চেনাচ্ছিল ছনিদের, আমি দেখেছি স্যার। তবে ওরা আমাদের লোকেদের দেখে তফাতে রয়েছে, কিন্তু কি ফোন দিয়ে আসছে বলা মুশকিল। দুজনে একসঙ্গে এসেছে যখন
কিছু তো একটা প্ল্যান রয়েছে ওদের। ঠিক আছে, তুমি দুটো বড় চিনির বস্তা রেডি করো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, চটপট করো, হাতে বেশি সময় নেই। ওরা কোথায় রয়েছে? প্ল্যাটফর্ম 13-তে ওই বন্ধ টিকিট কাউন্টারের সামনে 3 জন দাঁড়িয়ে রয়েছে। আমি কি ওদের তুলে নেবো স্যার? হ্যাঁ, ওরা তোমাকে চেনে, দেখলেই গুলি চালাবে, পালিয়ে যাবে। তোমাকে যেটা বললাম সেটা করো, চিনির বস্তা রেডি করো। কোথায় ওদের ফেলবে সেটাও ঠিক করো, আমরা দেখে নিচ্ছি। বিক্রম, চলো ভায়া, ওরা তোমাকে চেনে না, তুমি ওদের কাছে গিয়ে দেশলাই চাইবে। আর বাকিটা তো জানো কি করতে হবে। ওরা দ্রুত পা চালালো 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কামেশ্বরের বর্ণনা অনুযায়ী 3 জন দাঁড়িয়ে সিগারেট টানছে, হাসাহাসি করছে বন্ধ কাউন্টারের কাছে দাঁড়িয়ে। ছনি গাঁটটা গোট্টা, মাঝারি হাইট, নেপাল লম্বাটে গড়ন, বড় বড় কাঁধ পর্যন্ত চুল। ওর স্বভাব হলো মাঝে মাঝেই মাথা নেড়ে কপালের ওপর পড়ে থাকা চুলকে সরিয়ে দেওয়া। আরেকটি লোক, সাদা জামা পরা, সাধারণ চেহারা, ভিড়ের মধ্যে মিশে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। দূর থেকে বিক্রমকে ওদের চিনিয়ে দিল মতিলাল। ভায়া, খুব সাবধান, ছনি আর নেপার কোমরে মেশিন আছে। বিক্রম কোনো কথা না বলে এগিয়ে গেল। বিক্রমকে এগোতে দেখে ওদের হাসাহাসি থেমে গেল। নেপার একটা হাত চলে গেল কোমরের পেছনে। সামান্য দূর থেকে বিক্রম কথা বলে উঠল। আগুন হবে ভাই? সাদা জামা পরা লোকটা পকেট থাবড়ে লাইটার বের করার আগেই বিক্রম ওদের কাছাকাছি পৌঁছে গেল। তারপর ঠিক কি হলো তা দূর থেকে বুঝে উঠতে পারলেন না মতিলাল, কারণ ছনি আর নেপা দুজনেই মাটিতে পড়ে গেছে। সাদা জামা পরা লোকটার লাইটার শূন্যে উঠে গিয়ে পড়ল লোকটার পেটের ওপর, কারণ লোকটাও ততক্ষণে ধরাশায়ী। মতিলাল হাঁপাতে হাঁপাতে পৌঁছালেন। কামেশ্বরও দলবল নিয়ে জায়গাটা ঘিরে ফেলল। কি কি ঠিক কি করলে বলো তো ভায়া, আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, সকালে প্র্যাকটিসে আসুন, শিখিয়ে দেবো। মতিলাল তার গ্লক পিস্তলের গায়ে হাত বুলিয়ে নিলেন একবার। দরকার নেই ভায়া, এই বুড়ো বয়সে এইটাই বেশি কাজে লাগবে। কামেশ্বর, ওদের মেশিন দিয়েই কপালে মারবে, বস্তায় ভালো করে পাথর পুড়বে, যাতে মাসখানেকের ভেতর রিভার ট্রাফিকের ছেলেরা বডি না পায়। কোথায় ফেলবো স্যার? বেলুড় মঠের কাছে গঙ্গায় ফেলো, তাতে যদি নরকবাস থেকে বাঁচে হারামজাদা দুটো। আর এই 3 নম্বরিটাকে কাস্টডিতে পাঠিয়ে দাও, পরে আমি ওর হিসেব নেব। ততক্ষণে শেখরের ফোন এসে গেছে। ওরা স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। পেছনে বিক্রম আর মতিলালের টিম কয়েকটা গাড়ি মাঝখানে রেখে ফলো করতে লাগলো। ট্যাক্সিটা গিয়ে থামল সেন্ট্রাল কলকাতার একটা ঘিঞ্জি এলাকায়, হোটেল ক্যাপিটাল। খুব সস্তা সাধারণ একটা বাজেট হোটেল। একজন সন্ন্যাসী আর মহিলার লুকিয়ে থাকার জন্য একদম আদর্শ আস্তানা। ওরা ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর রাঘব গিয়ে রেজিস্টার চেক করলো। ওরা জগনানন্দের নাম দিয়েই রেজিস্টার করেছে স্যার, মা আর ছেলে হিসেবে পরিচয় দিয়েছে। এখন স্রেফ ওয়েট অ্যান্ড ওয়াচ। বিক্রম, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো ভায়া। আপাতত আমাদের এখানেই নোঙর ফেলতে হবে বলে মনে হচ্ছে। সূর্য ডুবতেই কলকাতার আকাশে কমলা আর বেগুনি রঙের ছটা, নৈরিতে যেন কালো মেঘের আভাস। ঝড় উঠবে নাকি? হোটেল ক্যাপিটালের উল্টো দিকের একটা চায়ের দোকানে দাঁড়িয়ে বিক্রম আর মতিলাল লক্ষ্য রাখছিলেন। হঠাৎ একটা পরিচিত অবয়ব হোটেলের গেটের দিকে এগিয়ে গেল। চালচলনে সেই চেনা সোয়াগার। পকেটে হাত দিয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে লোকটা হোটেলের ভেতর ঢুকে পড়ল। বিপ্লব। মুখ চাওয়াচাই করলেন মতিলাল আর বিক্রম। বিক্রমের চোয়াল শক্ত হয়ে উঠল। সবুরে মেওয়া ফলে ভায়া। বিপ্লব শুরু থেকেই অনেক কিছু লুকোচ্ছিল। ওর চোখের চাউনি আর কথার ফাঁকগুলো এইবার জোড়া লাগছে। ঠিক সেই সময়ে রাঘব একটা নতুন ইনপুট দিল। স্যার, এই দুজনেই চন্দ্রজা ও চন্দ্রিমার সঙ্গে দেখা করতে কলেজে এসেছিল। আমাদের ফটোগ্রাফারদের তোলা হাওড়া স্টেশনের ছবি 2 মেয়ের বন্ধুদের দেখানো হয়েছে। খুনের কিছুদিন আগে কলেজের গেটে এদেরকেই ওদের সাথে কথা বলতে দেখা গিয়েছিল। তার মানে জগদানন্দ আর তনিমা আগে মেয়েদের সাথে দেখা করেছিল।
ওদের কি এমন ইনফরমেশন দিয়েছিল যে মেয়েদের মরতে হলো? পুরো ভট্টাচার্য প্যালেসটাই আসলে একটা ক্রাইম সিন মতিবাবু। সব কিছু শুরু যখন চন্দ্রলেখা প্রথম মা হয়েছিল। তারপর একে একে মারা গেছে জগন, ডক্টর বিশ্বাস, তনিমাও মারা যেত, জোর বেঁচে যায়। কিন্তু শঙ্কর মহারাজের আশ্রমে ও শেল্টার পেল কি করে? তনিমাকে বাঁচানোর জন্যই শঙ্কর মহারাজ ওকে নিজের আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। আর তার 20 বছর পর একে একে খুন হলো 2 মেয়ে ও তাদের মা চন্দ্রলেখা। হ্যাঁ, শেষ চালটা দেওয়ার সময় হয়েছে ভায়া। ওরা ফোন ব্যবহার করেনি কারণ ওরা জানতো আমরা আড়ি পাচ্ছি। ওরা ফেস টু ফেস কথা বলতে চায়। মতিবাবু, ওরা বুদ্ধিমান, কিন্তু ওরা বিরাট ঝুঁকি নিয়েছিল। আমি না দেখলে ছনি আর ন্যাপার বদলে এই দুজনের বডি গঙ্গার নিচে বুড়বুড়ি কাটত। কিন্তু ভায়া, চোখের পলকে তুমি ওদের ঠিকানা লাগালে কি করে বলো তো? 3 সেকেন্ডও লাগলো না, 3টে বডি মাটিতে। এমন ম্যাজিক তো দেখিনি কখনো। আপনি একই সঙ্গে চান্দুর কথাটা ভাবুন। বেচারা 2 সাগরেদকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছে এখন। এবার ওর ঠিকানা লাগাতে হবে। তবে তার আগে জানতে হবে এই প্রতিটি খুনের সঙ্গে চান্দুর যোগ ঠিক কতটা। হোটেল ক্যাপিটালের অন্ধকার গলিতে দাঁড়িয়ে বিক্রম আর মতিলাল যখন হিসেব মেলাচ্ছিলেন, ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে উদ্ভ্রান্তের মতো উদয় হল সাব ইন্সপেক্টর জয়দেব। জয়দেবের ওপর দায়িত্ব ছিল বিপ্লবের ওপর নজর রাখার। কিন্তু ও একা কেন? তাছাড়া বিপ্লব আসার এতক্ষণ পরেই বা এলো কেন? জয়দেব, তুমি এখানে? বিপ্লব কোথায়? স্যার স্যার আমি ওকে 5 ঘন্টা ধরে শ্যাডো করছিলাম। ও তিলজলা থেকে সোজা ওই সোনাগাছিতে রত্নার অফিসে যায়। আমি বাইরে অপেক্ষা করছিলাম, কিন্তু রত্না হঠাৎ খুব উত্তেজিত হয়ে যায়। অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে। আমি একটা স্ন্যাপ ডিসিশন নিলাম স্যার। বিপ্লব ভেতরেই ছিল, কিন্তু রত্নার মুভমেন্টটা বেশি সন্দেহজনক মনে হলো। আমি তখন রত্নাকে ফলো করলাম। কোথায় গেল রত্না? স্যার, ও সোজা গেল ডক্টর বিপ্লব সাহার চেম্বারে। নামটা শুনেই বিক্রম আর মতিলাল একে অপরের দিকে তাকালেন। ডক্টর বিপ্লব সাহা শহরের নামী কার্ডিয়াক সার্জন এবং মৃত ডক্টর শাশ্বত বিশ্বাসের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। ডায়েরি সেই ডক্টর বি ইস্যুর জ্যান্ত সাক্ষী। তার মানে রত্না আর বিপ্লব সাহা কানেক্টেড। আর ডক্টর সাহা মানেই তনিমা আর শাশ্বত বিশ্বাসের রহস্য। খেলাটা তো দারুণ জমে উঠেছে মতিবাবু। রত্না ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আবার সোনাগাছিতে ফিরে গেছে, কিন্তু সে যখন আবার বিপ্লবের খোঁজে ফিরল, দেখল বিপ্লব হাওয়া। কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে সে আবার ছুটে এসছে এখানে। ভায়া, হাতে একেবারেই সময় নেই। ডক্টর সাহাকে পাকড়াও করতে হবে। রাঘব, শেখর, তোমরা এখানে হোটেল আগলাও। জগদানন্দ আর তনিমা যদি রাতে ট্রেনে গোপালপুর ফিরতে দাও। ওদের ওপর শুধু নজর রাখো, কিন্তু বিপ্লবকে যেন আর না হারাই আমরা। আমি আর বিক্রম ভায়া যাচ্ছি ডক্টর সাহার কাছে। আমাদের বেস্ট ড্রাইভার অমিতকে ডাকো, এখনই বেরোতে হবে। অমিতের হাতে স্টিয়ারিং যেন কথা বলে। পুলিশের জিপে সাইরেন বাজিয়ে কলকাতার ভিড় ঠেলে গাড়ি ছুটল ডক্টর সাহার চেম্বারের দিকে। কলকাতার রাস্তার সিগন্যাল, রিক্সা আর ট্যাক্সির জঙ্গল চিরে অমিত এগোচ্ছে অ্যাগ্রেসিভ প্রিসিশনের সাথে। মতিলাল সাইলেন্ট মোডে নিজের গ্লকটা চেক করে নিলেন, কিন্তু ওদের জন্য বিরাট একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। চেম্বারে পৌঁছেই রিনাউন্ড সার্জনের রিসেপশনিস্টের কাছে ধাক্কা খেতে হলো। ডক্টর সাহা কোথায়? বিক্রমের গলা শুনে মেয়েটি ঘাবড়ে গেল। স্যার, ডক্টর তো এইমাত্র বেরিয়ে গেলেন এয়ারপোর্টের দিকে। ওর রাত 10টায় দিল্লি ফ্লাইট আছে, 8টার মধ্যে চেক ইন করতে হবে। এয়ারপোর্ট? অমিত, চলো গাড়ি ওড়াও, হাতে একেবারেই সময় নেই। কলকাতার ইভিনিং ট্রাফিকের ধমনী চিরে জিপটা যখন ভিআইপি রোডে পড়ল, তখন ঘড়িতে রাত 7:50। 8টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। জগদানন্দ ও তনিমার কলকাতায় ঢোকার সঙ্গে সঙ্গে ডক্টর সাহার কলকাতা ছেড়ে পালানোর মানেটা কি? রত্না কি তাহলে এই খবরটা জানাতেই ওর কাছে গেছিল?
তিনি কি আগাম আন্দাজ করেছিলেন যে আমরা ওর খুব কাছে পৌঁছে গেছি? মতিবাবু, এমনও তো হতে পারে ডক্টর সাহা হয়তো পালাচ্ছেন না, হয়তো ওর শিডিউল্ড ফ্লাইট এটা আগে থাকতেই ঠিক ছিল। তবে রত্নার হঠাৎ আগমনটাই সন্দেহ জাগাচ্ছে। এর একটাই অর্থ, উনি তন্দ্রিমার সব সিক্রেট জানেন। হয়তো রত্না কি ওনাকে ওয়ার্নিং দিয়েছে। পালাবে কোথায়? এয়ারপোর্টে আমার লোক আছে, ওদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ফিজিক্যালি ওখানে পৌঁছতে হবে এক্ষুনি। এয়ারপোর্ট টার্মিনালের সামনে টায়ার ঘষে জিপটা যখন থামল, বিক্রম আর মতিলাল দৌড়ে গেলেন ডিপার্চার গেটের দিকে। সিকিউরিটি চেক পয়েন্টে আইডি কার্ড ফ্ল্যাশ করিয়ে সরাসরি ঢুকে পড়লেন ভেতরে। দিল্লির ফ্লাইট কোন গেটে? বিক্রমের প্রশ্ন শুনে এয়ারপোর্ট অফিসার ভেবাচাকা খেয়ে আঙুল দেখালো। গেট নাম্বার 6 স্যার, লাস্ট কল হয়ে গেছে। দুজন মিলে ছুটলেন। ওজনে ভারী জুতোয় লিনোলিয়ামের মেঝেতে শব্দ হচ্ছে। সামনে দেখা গেল বোর্ডিং গেটের লম্বা লাইন প্রায় শেষ। একজন দীর্ঘকায় সুপুরুষ ভদ্রলোক হাতে বোর্ডিং পাস নিয়ে গেটের দিকে পা বাড়াচ্ছেন। পরনে দামি ওভারকোট। ডক্টর বিপ্লব সাহা। ডক্টর সাহা, ডক্টর সাহা, স্টপ! বিক্রমের আওয়াজ টার্মিনালের লাউঞ্জে প্রতিধ্বনিত হল। ভদ্রলোক থমকে দাঁড়ালেন। ঘুরে তাকাতেই ওর চোখে একটা কোণঠাসা পশুর মতো চাউনি ফুটে উঠল। পালানোর কোনো পথ নেই। বিক্রম কয়েক সেকেন্ডের মধ্যে ওর পাশে পৌঁছে ওর হাতটা শক্ত করে ধরল। সরি ডক্টর, আজকে দিল্লি ফ্লাইটটা আপনার মিস হয়ে গেল। আপনারা কারা? মানে আমাকে কেন আটকানো হচ্ছে? মতিলাল ধীর পায়ে এগিয়ে এসে ডক্টরের চোখের দিকে তাকালেন। ওর গলার স্বর এখন খুব নিচু, কিন্তু ভয়ঙ্কর। ডক্টর শাশ্বত বিশ্বাস, তনিমা বিশ্বাস, আর 20 বছর আগের সেই ওড়িশার প্যাকেজ। কিছু মনে পড়ছে ডক্টর সাহা? নইলে মেমোরিতে একটু চাপ দিন। ডাক্তারদের মেমোরি তো খুব শার্প হয় বলেই শুনেছি। মতিলাল হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো দয়া ছিল না। চলো ডাক্তার, এবার একটু পুরনো গল্প করা যাক, কেমন? বিখ্যাত কার্ডিয়াক সার্জনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শীতকালে এয়ারপোর্টে এসির মধ্যেও ওর কপালে ঘাম দেখা গেল। বিক্রম মতিলালের দিকে তাকিয়ে একটা সংকেত দিল। ধাওয়া করার পর্ব শেষ। এবার শুরু হবে আসল কাটাছেঁড়া। দেখা যাক ভট্টাচার্য প্যালেসের ডার্ক হিস্ট্রির শেষ পর্দাটা ডক্টর সাহার মুখ দিয়ে খোলা যায় কিনা। এয়ারপোর্টের সেই নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা এখন অনেক পেছনে। ডক্টর বিপ্লব সাহাকে যখন বোর্ডিং গেট থেকে সরিয়ে আনা হলো, ওর চোখ মুখে তখন দামি মদের নেশা নয়, বরং দম্ভ আর আতঙ্কের এক অদ্ভুত ককটেল। একজন নামী কার্ডিয়াক সার্জন, যার জীবন কাটে 5 তারা বিলাসিতায়, তাকে এভাবে পুলিশের হাতে আটক হতে হবে, সেটা ওর দুঃস্বপ্নও ছিল না। এয়ারপোর্টে সিকিউরিটি পোস্টের একটা ছোট সাদামাটা ঘর। বাইরে দূরে বিমানের ইঞ্জিনের একঘেয়ে আওয়াজ। ভেতরে মতিলাল আর বিক্রমের তীক্ষ্ণ চাহনি আর প্রশ্নবাণ। মতিলাল টেবিলের ওপর নিজের টুপিটা রাখলেন। বিক্রম দেওয়ালের কোণে বুকের ওপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে। ওর কমান্ডো ট্রেন্ড চোখ ডক্টর সাহার প্রতিটা মুভমেন্ট স্ক্যান করছে। বসুন ডক্টর। মতিলাল ইশারায় একটা লোহার চেয়ার দেখালেন। ওর গলার স্বর খুব নিচু, কিন্তু তাতে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। আপনার শিডিউল ফ্লাইট মিস হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, কিন্তু কিছু প্রশ্ন এয়ারপোর্ট লাউঞ্জের চেয়ে এই ঘরেই বেশি মানানসই, তাই না? ডক্টর সাহা নিজেকে সামলানোর চেষ্টা করলেন, তারপর রাগে ফেটে পড়লেন। ইটস আউটরেজিয়াস! একজন রেসপেক্টেড প্রফেশনালকে আপনারা এভাবে আটকাতে পারেন না। কি চান আপনারা? বিক্রম কোণ থেকে এগিয়ে এলো। ওর পা ফেলার সময় শব্দ হয় না। ডক্টর, সোজা প্রশ্ন, রত্না মজুমদার আজ বিকেলে আপনার চেম্বারে কেন গিয়েছিল? আর ও যাওয়ার ঠিক পরেই আপনি কেন দিল্লি পালানোর চেষ্টা করছিলেন? রত্না, ও তো আমার পেশেন্ট, চেস্ট পেন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। কিন্তু ডক্টর,
রত্না যে আমাদের অন্য কথা বলেছে। ওর বয়ানে আপনার নামটা বড্ড বেশিবার উঠে আসছে। আমরা কলকাতায় 3-3টে খুনের তদন্ত করছি ডক্টর, আর সেই তদন্তের ধুলো ঝাড়তে গিয়ে আপনার অতীতটা সামনে চলে আসছে। প্রথমে ডক্টর শাশ্বত বিশ্বাসের কথা বলছি, আপনার প্রিয়তম বন্ধু। মনে পড়ছে কিছু? শাশ্বত বিশ্বাসের নামটা শোনার সাথে সাথেই ডক্টর সাহার শরীরের সেই কৃত্রিম কাঠিন্য ভেঙে পড়ল। ওর আঙুলগুলো কাঁপতে শুরু করেছে। শাশ্বত? কিন্তু ও তো মারা গেছে, সে তো বহু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বিক্রম টেবিলের ওপর ঝুঁকে পড়ল, ডক্টরের চোখের দিকে তাকিয়ে কথা বলল। আমার চোখের দিকে তাকান ডক্টর। সত্যি অ্যাক্সিডেন্ট, নাকি জয়ন্ত নারায়ণ ভট্টাচার্যের ডায়েরিতে লেখা সেই ডক্টর বি কমপ্লিকেশন হ্যান্ডেল করার একটা রুথলেস প্রসেস? আমি যদি বলি শাশ্বতকে খুন করার চেষ্টা করা হয়েছিল, ও স্ত্রী তনিমা বরাত জোরে বেঁচে যান, তিনি এখনও বেঁচে আছেন, আপনিও তার সঙ্গে যোগাযোগ রাখেন? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাথা নিচু করে রাখলেন ডক্টর সাহা, তারপর মাথা নাড়লেন। চিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। আসলে শাশ্বত একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মেডিকেল কেসে জড়িয়ে পড়েছিল। প্রভাবশালী এক ফ্যামিলির ব্যারিস্টার ওকে প্রেশার দিচ্ছিল সবটা গোপন রাখতে। তার কয়েকদিন পরেই সেই অ্যাক্সিডেন্ট। আর ওর স্ত্রী তনিমা, তিনি তো বেঁচে গিয়েছিলেন। আপনি তাকে হাসপাতালে রেগুলার ভিজিট করতেন, আপনি তাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। কেন ডক্টর? কন্ডিশনটা কি ছিল যে চন্দ্রলেখার পতন না হওয়া পর্যন্ত তিনি আপনাকে ধরা দেবেন না? ডক্টর সাহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওর এতদিনের গোপন প্রেম আর একতরফা অপেক্ষার ইতিহাস এইভাবে সামনে চলে আসবে, ওটা ওর কল্পনার বাইরে ছিল। ডক্টর সাহা বলতে শুরু করলেন। তনিমা ভয় পেয়েছিল। ও জানতো জয়ন্ত নারায়ণের লোকেরা ওকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে। ও হাসপাতাল থেকে একদিন হঠাৎ উধাও হয়ে গেল উড়িষ্যার এক গুরুর সাথে। নামটা শঙ্কর মহারাজ। তার মানে আপনি স্বীকার করছেন যে তনিমা আর জগনের সেই ছেলে জগদানন্দ এখন গোপালপুরের আশ্রমে আশ্রিত। আজ রত্না আপনার কাছে কেন এসেছিল? তনিমা কি অসুস্থ? না, আসলে শঙ্কর মহারাজ খুব অসুস্থ। তনিমা ওর জন্যই আমার কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছিল রত্নাকে দিয়ে। ও স্রেফ একজন মেসেঞ্জার হিসেবে কাজ করছিল। আমি রত্নাকে বলেছিলাম আমি হেল্প করব, তবে আমি দিল্লি পালাচ্ছিলাম না, আমি আমার অতীত থেকে পালাচ্ছিলাম। অতীত যখন সামনে এসে দাঁড়ায় তখন বড্ড দম বন্ধ লাগে। আমি ঠিক করেছিলাম দিল্লি থেকে গোপালপুর যাব। মতিলাল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঠিক আছে ডক্টর, আপাতত আপনাকে আর আটকে রাখবো না, কিন্তু শহর ছাড়া চলবে না। তনিমা, শাশ্বত আর সেই উড়িষ্যার প্যাকেজ নিয়ে আপনার পূর্ণাঙ্গ স্টেটমেন্ট আমাদের চাই। ডক্টর সাহাকে যখন অমিত বাইরে নিয়ে গেল, মতিলাল বিক্রমের দিকে তাকালেন। কি বুঝলে ভায়া? বিক্রম জানলার কাঁচ দিয়ে বাইরে রাতের রানওয়ে দেখছিল। মতিবাবু, জয়ন্ত নারায়ণ 20 বছর আগে একটা পাপের চারা পুঁতেছিলেন। আজ সেটা বিষ বৃক্ষ হয়ে ফিরে এসেছে। তনিমা আর জগদানন্দ খুনের সঙ্গে কতটা জড়িত তা বলার সময় এখনো আসেনি, তবে আমরা মোটামুটি ঠিক দিকেই এগোচ্ছি। হ্যাঁ, এবার ওই বিপ্লবটাকে পাকড়াও করতে হবে, আর ভজনের সঙ্গেও কথা বলা দরকার। এয়ারপোর্টে ডক্টর বিপ্লব সাহার স্বীকারোক্তি জয়ন্ত নারায়ণ ভট্টাচার্যের সেই 20-22 বছরের পুরনো মিথ্যে সাম্রাজ্যে প্রথম ফাটল ধরিয়েছিল। এখন আর কোনো সন্দেহ নেই যে ডায়েরির সেই প্যাকেজ ছিল একটা জ্যান্ত শিশু, জগন আর চন্দ্রলেখার নিষিদ্ধ সম্পর্কের ফল, যার ফল ভুগতে হয়েছিল জগনকে। জয়ন্ত নারায়ণের ডায়েরির ভাষায় তাকে হ্যান্ডেল করা হয়েছে প্রথমে খুন করে, তারপর ঝুলিয়ে দিয়ে সুইসাইড বলে চালিয়ে দিয়ে। যার হাতে বাচ্চাটি হয়েছিল দ্বিতীয় এবং প্রধান সাক্ষী ডক্টর
শাশ্বত বিশ্বাসকে তারপর সরানো হয়েছিল একটি সাজানো অ্যাক্সিডেন্টের মাধ্যমে। বহু বছরের পুরনো এইসব খুনগুলোর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা রয়েছে। ফ্যামিলির মান ইজ্জত বাঁচাতে, নিজের মেয়ের কলঙ্কিত ভাবমূর্তিকে সামলাতে জয়ন্ত নারায়ণ শরণাপন্ন হয়েছিলেন কুলগুরু শঙ্কর মহারাজের। সন্তান সম্ভবা কিশোরী চন্দ্রলেখাকে নিজের আশ্রমে নিয়ে যান শঙ্কর মহারাজ। সেখানে সন্তান জন্মানোর সময় শাশ্বতকে সাহায্য করেছিলেন তনিমা। সেই সময় সে ছিল মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার। শাশ্বতকে বিয়ে করলেও তখন তনিমার প্রেমে একসঙ্গে হাবুডুবু খাচ্ছিল ডক্টর বিপ্লব সাহা। আশ্রমে থাকার সময় তনিমা যেভাবে অনাথ বালক বালিকাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তা দেখে খুব খুশি হন শঙ্কর মহারাজ। জায়গাটা এত ভালো লাগে ডাক্তার দম্পতির যে তারা শঙ্কর মহারাজকে জানায় যে তারা কলকাতার পার চুকিয়ে এখানে পাকাপাকিভাবে চলে আসবে। এসব তথ্য জানা যাচ্ছে ডক্টর বিপ্লব সাহার বয়ান অনুযায়ী। কিন্তু কলকাতায় ফিরে আসার পরেই পরপর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় জগন ও শাশ্বতের। তনিমা বেঁচে গেলেও পালিয়ে গিয়ে আশ্রয় নেয় শঙ্কর মহারাজের আশ্রমে। সদ্য ভূমিষ্ঠ হওয়া সেই সন্তানের যাবতীয় দায়িত্ব সে নেয় মহারাজের অনুরোধে। এতক্ষণ ডক্টর সাহার বয়ান নিয়েই আলোচনা করছিল মতিলাল ও বিক্রম। 20 বছর আগের খুনগুলোর মানে বোঝা যায়, কিন্তু এত বছর বাদে এই মা আর মেয়েকে মারল কে? খুনের মোটিভটাই বা কি? কলকাতার এই হাড় কাঁপানো ভোরে উত্তরগুলো এখনো কুয়াশার মতোই অস্পষ্ট হয়ে আছে মতিবাবু। মতিলাল বিক্রমের দিকে এগিয়ে দিলেন একটা ধুলো মাখা ফাইল। কামেশ্বর আর্কাইভে হাড় ভাঙা খাটুনি খেটে শেষ পর্যন্ত জগনের সেই পুরনো ফাইলটা উদ্ধার করেছে। এই যে। বিক্রমের চোখ বোলানো শেষ হলে মতিলাল জিজ্ঞেস করলেন, কি বুঝলে ভায়া? মতিলাল কফির কাপে চুমুক দিয়ে ফাইলের দিকে ইঙ্গিত করলেন। বিক্রম ফাইলটা বন্ধ করে উত্তর দিল, পুরোটাই একটা সাজানো থিয়েটার মতিবাবু। ডক্টর তাপস সেনের সই করা এই রিপোর্ট বলছে জগন গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, কিন্তু লিগেচার মার্কের বর্ণনা আর ইন্টারনাল ইনজুরির ডেটা একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করছে। দিস ইজ আ প্রফেশনাল লাই। কামেশ্বর পাশ থেকে মতিলালকে ডাকল। স্যার, ডক্টর সেন এখন অবসরপ্রাপ্ত, দক্ষিণ কলকাতায় একাকী জীবন কাটান। বয়স প্রায় 80 ছুঁয়ে ছুঁয়ে। আমি ওর ফোন নাম্বার জোগাড় করেছি স্যার। ভেরি গুড কামু। এই জন্যই তো তুমি আমার প্রিয় সাহিত্যিক। কামু, অ্যালবেয়ার কামু। আগের জন্মে নির্ঘাত তুমি ফ্রান্সে বসে দ্য আউটসাইডার লিখতে। সাহিত্যিক? কি বলছেন স্যার? ভালো করে তো পেন ধরতেই পারি না, তবে মরা দেখে বলে দেবো যে কিভাবে মরেছে। তাই নাকি? বেশ, এখন আমি ডক্টর সেনকে একটা ফোন লাগাই। ফোনে অ্যাপয়েন্টমেন্ট চাইতে ওপার থেকে একটা খসখসে কণ্ঠস্বরে উত্তর এলো, এখনই চলে আসুন চিফ। এতদিন আমি এই ফোনটার অপেক্ষায় ছিলাম। আমার দিন আর রাতের ঘুম দুটোই এখন ফুরিয়ে এসেছে। দক্ষিণ কলকাতার একটা পুরনো অ্যাপার্টমেন্টে থাকেন ডক্টর সেন। ভোরবেলা সেই কনকনে ঠান্ডায় বিক্রম আর মতিলাল যখন ডক্টর সেনের ফ্ল্যাটে ঢুকল, তাদের অভ্যর্থনা জানালো কিছু জরাজীর্ণ আসবাবপত্র, পুরনো ছবি আর অনেক বই। এসবের ভিড়ে বৃদ্ধ ডাক্তার বসেছিলেন ওর সকালের চা নিয়ে। ওর হাত কাঁপছে। একটু চা খান। টিপট থেকে একটু ঢেলে নিতে হবে। আমার হাত খুব কাঁপে। ভাবতেই পারি না যে এই হাতেই একসময় এক টানে মরা কাটতাম। ডক্টর সেন, আমরা বহু পুরনো একটা অন্ধকার খুঁড়তে এসেছি। জগনের মৃত্যু মনে পড়ছে কিছু? ডক্টর সেন ফাইলের দিকে তাকালেন না। ওটা যেন একটা বিষধর সাপ। উল্টে চোখ বন্ধ করে ফেললেন তিনি। তাঁর দুই বন্ধ চোখের কোণ থেকে নেমে এলো 2 ফোঁটা জল। জগনের মৃত্যুকে সুইসাইড বলে চালানোর উপহার স্বরূপ আমার মিলেছিল এই ফ্ল্যাটটা। কিনে দিয়েছিল জয়ন্ত নারায়ণ।
চিফ, আই এম সরি। নাও আই এম রেডি টু বি অ্যারেস্টেড। নইলে আমার সামান্য মাইনে দক্ষিণ কলকাতায় মাথা গোঁজার ঠাঁই হতো না। রিপোর্টটা তার মানে মিথ্যে ছিল, কিন্তু ঠিক কি হয়েছিল? হ্যাঁ, ওটা একটা বৃষ্টির রাত ছিল। মর্গে ডিউটি করছিলাম। হঠাৎ দুজন লোক এলো, চান্দু আর ওর সাগরেদ ছনি। ওরা একটা বডি নিয়ে এসেছিল। বলল ভট্টাচার্য প্যালেসে ছেলেটা সুইসাইড করেছে। কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম ওটা মার্ডার। ছেলেটাকে আগে শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে জয়ন্ত নারায়ণ ডাইরেক্টলি ইনভলভড ছিলেন, তাই তো? পুরো স্ক্রিপ্টটা ওঁরই লেখা ছিল। চান্দু বলেছিল, বেশি প্রোঅ্যাক্টিভ হবেন না ডক্টর, আমরা আরো একজন ডাক্তারের ডেড বডি চাই না, বুঝছেন? আমি বুঝেছিলাম ওরা ডক্টর শাশ্বত বিশ্বাসের কথা বলছে। তাছাড়া আমার স্ত্রী ক্যান্সারে ভুগছিলেন, একটা মাথা গোঁজার ঠাঁই খুব দরকার ছিল। ওরা যেখানে যেখানে বলেছিল আমি লোভে পড়ে সই করে দিয়েছিলাম। কিন্তু এত বছর পর আজ আমি একা, স্ত্রী নেই, ছেলেও আমায় ছেড়ে চলে গেছে। আজ আর আমার কোনো ভয় নেই। আমি কোর্টে গিয়ে সত্যিটা বলবো। ইউ ক্যান অ্যারেস্ট মি। জয়ন্তর হয়ে চান্দু আর ছনি ওরাই তাহলে ডার্টি ওয়ার্কগুলো করত? আসলে ওরা নোংরা কাজগুলো করত জয়ন্তর বন্ধু পানুলালের হয়ে। জয়ন্ত এ ব্যাপারে পানুলালের হেল্প চেয়েছিল বলেই মনে হয়। ডক্টর সেনের ফ্ল্যাট থেকে বেরিয়ে বিক্রম আর মতিলাল যখন জিপে উঠলেন, তখন শহরের রাস্তা শীতের সকালে একটু একটু করে জেগে উঠছে। ঠিক তখনই রাঘবের ফোন এলো। স্যার ভজনলাল, আমার সোর্স জানালো ও হাওড়া স্টেশনে বিহারের ট্রেনের টিকিট কাটছে স্যার। মনে হচ্ছে পালাচ্ছে। ভজনলাল সেই পুরনো কাজের লোক যে জগনকে কলকাতায় নিয়ে এসেছিল। মতিলাল বিক্রমের দিকে তাকালেন। কি মনে হয় ভায়া? মনে তো হয় না ও পালাচ্ছে বলে। আসলে অত বড় বাড়িতে একা থাকতে গিয়ে হাঁফিয়ে উঠেছে। আমারও তাই মনে হয় মতিবাবু। তবে ভজনলাল হয়তো এমন কিছু জানে যা ডক্টর সেন বা ডক্টর সাহাও জানেন না। এমনও হতে পারে যে ও থ্রেট ফিল করছে। ওকে দেশে যেতে দিন, দরকার হলে আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, ওকে যেতে দাও। আমাদের একটা ছোট টিম বিহার যাবে। ভজনলাল আর এই বয়সে কোথায় পালাবে? ভজনলালের পিছু নেওয়ার সিদ্ধান্তটা ছিল একদম ইনস্টিংক্টিভ। ডক্টর তাপস সেনের স্বীকারোক্তি ভট্টাচার্য প্যালেসের সেই আভিজাত্যের মুখোশটা টেনে খুলে দিয়েছিল ইতিমধ্যে। এখন আর কোনো সন্দেহ নেই যে জগনকে খুন করা হয়েছিল এবং সেই খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন খোদ ব্যারিস্টার জয়ন্ত নারায়ণ ভট্টাচার্য। খুব অল্প সময়ের নোটিসে বিহারের এক প্রত্যন্ত গ্রামে যাওয়ার ব্যবস্থা করা যে কোনো সময়ের জন্যই বেশ কঠিন কাজ। সেটা মতিলাল বা বিক্রম জানত। ওরা তো আর কোটি কোটি টাকার মালিক নয় যে হেলিকপ্টার ভাড়া করবে। তাও যেখানে যাচ্ছে তার আশেপাশে হেলিপ্যাড থাকাটাও একটা জরুরি শর্তের মধ্যেই পড়ে। সে যাই হোক, রাঘব কাজটা কিন্তু নিখুঁতভাবে অ্যারেঞ্জ করেছে। ড্রাইভারের সিটে কনস্টেবল অমিত, যে কিনা খুব জোরে গাড়ি চালাতে পারে। সুতরাং অমিতের গাড়িতে বিক্রম আর মতিলাল একটা ছোট টিম নিয়ে ছাপড়া ডিস্ট্রিক্টের পথে রওনা হলো। যাওয়ার আগে মতিলাল শেখরকে কড়া নির্দেশ দিয়ে এসেছেন। তনিমা, জগদানন্দ আর দুই বিপ্লবের ওপরেই যেন কড়া নজর রাখা হয়। গাড়ি যখন বাংলা ছেড়ে বিহারের সীমানায় ঢুকল, ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল ল্যান্ডস্কেপটা। বাতাস এখানে অনেক বেশি রুক্ষ আর শুষ্ক। বিকেলের দিকে ওরা ছাপড়া ডিস্ট্রিক্টের সেই গ্রামে পৌঁছালো। যতদূর চোখে দেখা যায় কাঁচা মাটির রাস্তা, ধুলোর আস্তরণ আর সারি সারি খড়ের চালের ঘর। পুলিশের গাড়ি গ্রামে ঢুকতেই একদল কৌতূহলী মানুষ ভিড় জমালো।
যদিও মতিলাল ছাপড়ার ওসি মহাদেব যাদবের সঙ্গে কথা সেরে রেখেছেন, লোকাল থানাকেও ইনফর্ম করে রাখা হয়েছে কোনো সমস্যা হলেই যাতে ফোর্স চলে আসে। বিক্রম আর মতিলাল ভজনের খোঁজ করতেই এক বৃদ্ধ আঙুল দিয়ে গ্রামের শেষ প্রান্তের একটা জরাজীর্ণ বাড়ি দেখিয়ে দিলেন। ভজনলাল বাড়ির সামনেই একটি চারপাইতে বসেছিল। কোথায় জমকালো ভট্টাচার্য প্যালেস আর কোথায় বড্ড ছোট আর ভাঙাচোরা খড়ে ছাওয়া ঘর। ভজনলালকে অসহায় দেখাচ্ছিল। বিক্রমদের দেখে ও কিন্তু অবাক হলো না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বসে রইল, যেন জানতো যে ওরা আসবে। ভজনলালজি, আমরা কেন এসেছি তা আপনি জানেন। আমরা সবই প্রায় জেনে গেছি। এবার আশা করি আপনি সত্যিটাই বলবেন। ভজনলাল কোনো উত্তর না দিয়ে হাত জোর করে ওদের বসার ইশারা করলেন, গলা তুলে হাঁক দিলেন, মগন ইধার আও তো যারা বেটা এধার। ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক, জগনের ছোট ভাই মগন। ওর চোখে বুদ্ধির ছাপ স্পষ্ট, কিন্তু তা ছাপিয়ে যেটা রয়েছে তা হলো চরম দারিদ্র্য। মতিলাল যখন জগনের মৃত্যুর কথা তুললেন, মগনের গলাটা ধরে এলো। আমার ভাই আত্মহত্যা করতে পারে না বাবু, ও খুব হাসি খুশি সাহসী ছেলে ছিল। বিক্রম জগনের পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতেই মগন ভেতরে গিয়ে একটা কাপড়ের পুঁটলি নিয়ে বেরিয়ে এলো। দাদা ক্লাস 8 পর্যন্ত পড়েছিল বাবু। ওর খুব পড়ার ইচ্ছে ছিল, কিন্তু সংসারের অভাবে ওকে কাজে পাঠাতে হয়েছিল। মগন পুঁটলিটা খুলল। ভেতরে 23 বছরের পুরনো কিছু হলদে চিঠি। বিক্রম খুব সাবধানে একটা চিঠি খুলল। হাতের লেখা পরিষ্কার। চিঠিগুলো পড়তে পড়তে বিক্রমের চোয়াল শক্ত হয়ে এলো। কলকাতায় ফিরে চান্দু আর মনুলালের হিসেব মেটাতে হবে মতিবাবু। আমার জন্য কি আর কিছুই রাখবে না ভাইয়া? হ্যাঁ, চিঠিগুলো এবার পড়ুন মতিবাবু, আপনার রক্ত গরম হয়ে যাবে। এমনিতেই আমার রক্ত গরম। সেদিন বাংলোতে মনু হারামিটাকে দেখতে দেখতে শুধু মনে হচ্ছিল সালার কপালে একটা বুলেট ঠুকে। বিশেষ করে তুমি যখন ওর গাড়ির টায়ারের কথাটা বললে, মনে হচ্ছিল হারামজাদাটার গলা টিপে ধরি। কিভাবে দাঁড়িয়ে থেকে বাচ্চা মেয়েগুলোকে খুন করেছে চান্দুদের দিয়ে। আর দেখো ভাইয়া, চন্দ্রলেখাটাই বা কি ধরনের মা? হ্যাঁ, ও মা নয়, ডাইনি। জগন তার চিঠিতে চন্দ্রলেখার কথা লিখেছিল। শুরুতে ভালো লাগা, চন্দ্রলেখার দেওয়া ছোট ছোট উপহার, ওর সাথে কাটানো দুপুরগুলোর কথা রয়েছে। কিন্তু শেষ দিকের চিঠিগুলোতে ভাষা বদলেছে, সেখানে শুধুই আতঙ্ক। ছোট মেম সাহেব এখন বড্ড অসুস্থ, ওপরে কারোর যাওয়া নিষেধ। আমি ওনাকে দেখতে গিয়েছিলাম বলে বড় সাহেব জয়ন্ত নারায়ণ আমায় সরাসরি হুমকি দিয়েছেন। উনি বললেন, তোকে যদি আবার ওপরে দেখি তবে আমি তোকে মেরে ফেলবো, তোর জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেব। জগনের শেষ চিঠিটা ছিল ওর মৃত্যুর মাত্র 3 দিন আগের। সেখানে কোনো বিষণ্ণতা ছিল না, ছিল চরম বিভ্রান্তি আর ভয়। চন্দ্রলেখার হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনাটা জগনকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। বিক্রম চিঠিটা ভাঁজ করে পকেটে রাখল। ভজন কাকা, জগনকে যে খুন করা হয়েছিল সেটা আপনি জানতেন? আগাগোড়াই সন্দেহ ছিল বাবু, কিন্তু বড় সাহেবের ভয়ে মুখ খুলিনি। আমি জগনকে বারণ করেছিলাম ওপরে যেতে, কিন্তু বাচ্চা ছেলে তো, ওর তো মনে করো পাপ ছিল না বাবু। জগনকে ফেরাতে পারবো না ভজন কাকা, তবে ওর খুনিদের মধ্যে যারা বেঁচে আছে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। তোমার আর কিসের উপর সন্দেহ হয়েছিল? জগনের মৃত্যুর কিছুদিন আগে প্যালেসে এমন কিছু লোক আসতো যাদের আগে কখনো দেখিনি। ওরা বড় সাহেবের স্টাডি রুমে মিটিং করত। সেই লোকগুলো কি এখন আবার এসেছে? ভজনলালের চোখে এক অদ্ভুত আতঙ্ক খেলে গেল। হ্যাঁ বাবু, হ্যাঁ, মেম সাহেবের মেয়ে দুটো মরার ঠিক আগে আমি আবার সেই একই মুখগুলোকে প্যালেসের আশেপাশে ঘুরতে দেখেছি। সেই 23 বছর আগের সেই খুনিগুলোই আবার ফিরে এসেছিল।
তারপর তো দেখলাম কিভাবে বড় মেম সাহেব ছোট মেম সাহেবকে মারা হলো। দেখলাম। বিক্রম আর মতিলাল মুখ চাওয়াচাই করলেন। এই একটা জবানবন্দি পুরো রহস্যের সমাধান করে দিল মুহূর্তের মধ্যে। 23 বছর আগে সেই খুনিরা এখনো অ্যাক্টিভ, আর সন্দেহ নেই যে প্রাথমিকভাবে মনুলাল ও চন্দ্রলেখার যৌথ নির্দেশ পালন করেছিল চান্দুর গ্যাং। কিন্তু চন্দ্রলেখাকে কেন প্রাণ দিতে হলো? সব থেকে বড় প্রশ্ন হলো তাকে খুনই বা করলো কে? কেউ কি তাহলে পুরনো প্রতিশোধ নিল? বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে জগদানন্দ, স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারে তনিমা। ডাক্তার বিপ্লব ও চন্দ্রলেখার যৌনদাস বিপ্লব এই কাজে হেল্প করতেই পারে। এদের প্রত্যেকেরই মোটিভ খুব জোরালো। শুধু একটাই খটকা মতিবাবু। কি ভায়া? সবাই মরে গেলে এত বড় প্রপার্টি কে পাবে? এত বড় ব্যারিস্টার জয়ন্ত নারায়ণ কি সেই সম্ভাবনাটা একেবারেই ভাবেননি? ভজনলালের বয়ান সব হিসেব পাল্টে দিয়েছে। মনুলাল একাই যাননি প্যালেসে, ওর সাথে ছিল সেই অতীতের খুনিরা, চান্দু আর ছনি। 20-22 বছর আগে ন্যাপা তখন ওদের দলে ভেড়েনি, তবে আর ভিড়বেও না। ন্যাপা আর ছনি এখন গঙ্গার নিচে রেস্ট নিচ্ছে। কলকাতার ঠান্ডাটা জাঁকিয়ে পড়লেও কুয়াশার তীব্রতাটা কমেছে। বিহারের রুক্ষ শুকনো ছাপড়া থেকে লম্বা জার্নি সেরে ফিরেছে বিক্রম আর মতিলাল। তবে এসব ক্ষেত্রে একটু ক্লান্ত হয়ে পড়লেও মগজে যখন উত্তেজনার আগুন জ্বলে ওঠে তখন আর সেই ক্লান্তি কিছুতেই কাহিল করতে পারে না। ইন্টারোগেশন রুমটা শীততাপ নিয়ন্ত্রিত হলেও পরিবেশটা যেন ফুটন্ত কড়াইয়ের মতো তপ্ত। বিহার থেকে ফেরার পরেই তুলে আনা হয়েছে মনুলাল আর বিপ্লবকে। বিক্রম জানলার কাছে দাঁড়িয়েছিল, সেই সিগনেচার ব্ল্যাক জ্যাকেটের কলারটা তোলা। মতিলাল বসে সকালে তৃতীয় কফিটায় চুমুক দিচ্ছেন। শেখর আর রাঘব মনুলাল চক্রবর্তীকে নিয়ে এলো। মনুলালের চোখে মুখে পরিষ্কার উদ্ধত্ত, যেন কোনো ভুলইও করতে পারে না। মিস্টার চক্রবর্তী, শুরুতেই বলে রাখি, এটা আমার বাংলো নয়। এখানে আপনি যা বলছেন তার ভিডিও রেকর্ডিং হচ্ছে, ফলে যা বলবেন তা ভেবে বলবেন। ইন্ট্রোডাকশন দেওয়ার সময় মতিলালের গলাটা শোনালো হাড় হিম করা ঠান্ডা আর নির্লিপ্ত। বিক্রম ততক্ষণে মতিলালের টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে। বিক্রম, তাহলে তুমিই শুরু করো ভাইয়া। আপনি চন্দ্রলেখার মার্ডারের দিন প্যালেসে গিয়েছিলেন এবং আপনার সঙ্গে ছিল চান্দু আর ছনি। ভজনলাল সব দেখেছে, আমাদের জানিয়েওছে। মনুলালের মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও সামলে নিল। কাঁধ ঝাঁকিয়ে উত্তর এলো ওর কাছ থেকে। ভজনলাল বুড়ো হয়ে গেছে স্যার, কি দেখতে কি দেখেছে, মাথা খারাপ হয়ে গেছে ওর। আমি একাই গিয়েছিলাম, বিশ্বাস করুন। মিথ্যে বলবেন না মনুলাল বাবু, আপনার আর চন্দ্রলেখার সেই ঝগড়া পুরো পাড়া শুনেছে। আপনার সঙ্গের 2 গুন্ডা নিচে ওয়েট করছিল আর আপনি উপরে গিয়ে ওকে থ্রেট করছিলেন। এবার বলুন, প্রপার্টি নিয়ে আপনার আর চন্দ্রলেখার মধ্যে কি ডিল হয়েছিল? কেনই বা গন্ডগোল বাঁধল? কারণ কথার মাঝখানেই ঠিক সেই সময় রাঘব ঘরে নিয়ে এসেছে বিপ্লবকে। বিপ্লব আর মনুলাল একে অপরের মুখোমুখি হতেই ঘরের তাপমাত্রাটা যেন আরও কয়েক ডিগ্রি বেড়ে গেল। বিক্রম ইশারায় বসতে বলল বিপ্লবকে। তুমি রত্নাকে ডক্টর সাহার কাছে কেন পাঠিয়েছিলে আর কাল রাতে হোটেল ক্যাপিটালে কেন গেলে, সবই আমরা জানি বিপ্লব। এবার সত্যিটা বলে ফেলো তো, লক্ষ্মী ছেলের মতো। বিপ্লব অসহায়ভাবে মনুলালের দিকে তাকালো, ঢোক গিলল, ওর হাত কাঁপছে। স্যার, আমি কোনো মার্ডারের সঙ্গে যুক্ত নই স্যার। ওই জগানন্দ মহারাজ আর তানিমা ম্যাডামের সাথে চন্দ্রচার প্রথম যোগাযোগ হয় 20 বছর আগে। সেই ঘটনা জানার পর আমায় সব বলেছিল চন্দ্রচা। আমি স্যার ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে বলেছিলাম তুমি এসবের মধ্যে থেকো না, বিপদে পড়বে, কিন্তু কিছুতেই শুনলো না। সোজাসুজি মাকে গিয়ে চার্জ করলো, জানতে চাইলো সেই সময় ঠিক কি হয়েছিল। তারপরেই স্যার মা আর মেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়, আর তার ঠিক 3 দিনের মাথায়
চন্দ্রজের ডেড বডি পাওয়া যায়। যে রাতে চন্দ্রজাকে মেরে ফেলা হচ্ছে তার ঘরে, তখন চন্দ্রলেখা তোমাকে ওর ঘরে ডেকে নিয়ে ঠিক কি করেছিল? ডিড ইউ হ্যাভ এনি সেক্সুয়াল কন্ট্যাক্ট? ইউ আর হার বেড পার্টনার, রাইট? কথাটা মনুলালের কানে যেন তপ্ত সীসার মতো ঢুকল। ও হিতাহিত জ্ঞান হারিয়ে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। তুই সেই রাতে চন্দ্রার সাথে শুয়েছিলিস? মনুলাল চাবুকের মতো ঘুরল মতিলালের দিকে। কি বলছেন স্যার? এই হারামি বিপ্লবের সাথে বৌদির রিলেশন ছিল? শুধু রিলেশন নয়, চন্দ্রলেখা রীতিমতো রিলে করে বিপ্লবকে দিয়ে নানা রকম অতৃপ্ত বাসনা মেটাতো। ও যে ম্যাসোকিস্ট ছিল, চাবুকের বাড়ি না খেলে ওর আকাঙ্ক্ষা মিটত না। তা কি তুমি জানো না বাছা? কেন মনুলাল বাবু, আপনি জানতেন না? তবে উঠে দাঁড়াবেন না, না বসলে কিন্তু চেয়ারের সাথে বেঁধে রাখবো আপনাকে। মনুলাল নিজেকে সামলাতে পারল না। প্রথমে বিড়বিড় করে অশ্রাব্য গালিগালাজ শুরু করলো বিপ্লবকে উদ্দেশ্য করে। তারপর ও যখন উঠে দাঁড়িয়ে তেড়ে যেতে লাগলো, মতিলাল হঠাৎ দাঁড়িয়ে লম্বা হাত বাড়িয়ে একটা কড়া থাপ্পড় কষালেন মনুলালের গালে। চটটায় এত জোর ছিল যে মনুলাল টলে পড়ে গেল। বিক্রম ক্যামেরাম্যানকে ডাকল। কাট কাট বিশুদা, এই সিনটা বাদ যাবে। জানোই তো আমরা তো ওনার গায়ে হাত তুলিনি, খালি একটা অঘটন হওয়া থেকে আটকেছি। বিক্রম বিদ্যুৎ গতিতে মনুলালের কলার ধরে তুলে হিড়হিড় করে চেয়ারে টেনে এনে ওকে বসালো। এই একদম চুপ, একটাও কথা নয়, তাহলে তোকেও এবার ছনি ন্যাপার সঙ্গে গঙ্গার তলায় পাঠাবো। বিক্রমের আওয়াজটা গর্জনের মতো শোনালো। মনুলালের চশমাটা ছিটকে গেছিল। উঠে দাঁড়িয়ে ও প্রচণ্ড আক্রোশে মতিলালের উদ্দেশ্যে হুমকি দিল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? এটা নিচু জাত, ছোট লোক হয়ে জন্মে শালা। তুই আজ অনেক বড় হয়ে গেছিস না? আমাকে একবার বেরোতে দে, তোকে আমি দেখিয়ে দেব আসল বসকে। মতিলাল এবার হাত তুললেন না। ওর চোখে খেলে গেল একটা বিচিত্র ঘৃণা। মনুলালদের মুখ কিভাবে বন্ধ করতে হয় তা তিনি খুব ভালো করে জানেন। শুধু চড়থাপ্পড়ে কাজ হয় না, আর একটু কড়া ডোজ দিতে হয়। রাঘব এগিয়ে এসে মনুলালের আঙুলটা এমনভাবে মুচড়ে ধরল যে যন্ত্রণায় ও চিৎকার করে উঠল। নীল হয়ে গেল ওর মুখটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চন্দ্রলেখা ভট্টাচার্য আর তার 2 মেয়ের 1st ডিগ্রি মার্ডার চার্জে। রাঘব, একে নিয়ে যাও। রাঘব আর শেখর মনুলালকে টানতে টানতে লকআপের দিকে নিয়ে গেল। মনুলাল তখনও আহত বাঘের মতো গর্জন করে যাচ্ছিলেন। দূর থেকে পাওয়া যেতে লাগলো ওর চিৎকার চেঁচামেচি। ইন্টারোগেশন রুমে এখন শুধু বিক্রম, মতিলাল আর ফ্যাকাশে হয়ে যাওয়া বিপ্লব। মতিলাল নিজের সিটে শান্তভাবে বসে আবার কথা বলতে শুরু করলেন। এখন তোমার গল্পটা বলো বিপ্লব। এক ফোঁটা মিথ্যে বলবে না। মনুলালের সাথে একই লকআপে রাত কাটাতে না চাইলে যা জানো সব বলো। স্যার, আমি সব বলছি স্যার, সব বলছি। লকআপের দরজাটা সজোরে বন্ধ হলো। সেই যান্ত্রিক শব্দটা পুরো প্রতিধ্বনিত হলো ইন্টারোগেশন রুমে। কিন্তু ইন্টারোগেশন রুমের ভেতর যে গুমোট স্তব্ধতা দানা বেঁধেছে সেটা আরও বেশি ভয়ঙ্কর। বিক্রম টেবিলের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে, ওর 2 চোখ এখন বিপ্লবের ওপর। বিপ্লব এখন স্রেফ একটা কুঁকড়ে যাওয়া মাংসপিণ্ড। মনুলালের ওপর বিক্রম আর মতিলালের র্যাপিড অ্যাকশনের জের ওর ওপর কী ধরনের প্রভাব ফেলেছে তা ওর মুখ দেখলেই বোঝা যায়। মতিলাল ধীর স্থিরভাবে নিজের চেয়ারে বসলেন। বিক্রম পাশের চেয়ারে বসল। ওর নজর বিপ্লবের ওপর থেকে এক চুলও সরেনি। এবার তোমার পালা বিপ্লব। মনুলালের দশা তো দেখলে, ওটা ওর অহংকারের দাম। আমি জানি তুমিও ওর মতো নও, তুমি স্রেফ পরিস্থিতির শিকার। এবার বলো, গোপালপুরের জগদানন্দ মহারাজ আর তনিমার সাথে তোমার যোগাযোগ হলো কি করে? সবটা বলো, শুরু থেকে। বিপ্লব ঢোক গিলল। ওর শুকনো ঠোঁটগুলো কাঁপছে। ও বিক্রমের চোখের দিকে একবার তাকিয়েই
চোখটা নামিয়ে নিল। ও বুঝে গেছে এই দুজনের কাছে মিথ্যে বলা মানে নিজের কফিনে শেষ পেরেকটা পোঁতা। সব বলছি স্যার, বলছি, কিন্তু প্লিজ আমাকে আপনারা প্রোটেকশন দিন, নইলে মনুলাল এখান থেকে বেরিয়ে আমাকে মেরে দেবে স্যার। আমাকে বাঁচান আপনারা। ঠিক ওভাবেই ও সবাইকে মেরেছে। ও বেঁচে থাকলে তবে তো তোমাকে মারবে, তাই না? বিপ্লব মতিলালের দিকে একবার তাকালো। ওর চোখে অবিশ্বাসের দৃষ্টি। ফের ভিডিও রেকর্ডিং শুরু হলো বিপ্লবের কথা দিয়ে। স্যার, এইসব শুরু হয়েছিল এই বছর শরৎকালে, ঠিক পুজোর আগে। গরমে চন্দ্রজা ওর মার উপর খুব রেগেছিল স্যার, কারণ ও প্যালেসের ভেতর কিছু পুরনো কাগজ আর একখানা ডায়েরি খুঁজে পায়, জয়ন্ত নারায়ণ ভট্টাচার্যের মূল ডায়েরি, যেখানে পাপের সব বয়ান লিখে রাখতেন জয়ন্ত। হয়তো এ কাজটা উনি করতেন বিবেকের তাড়নায় পড়ে। ওখানেই চন্দ্রজা প্রথম জগন্নাথ সেই ওড়িশার আশ্রমে জন্ম নেওয়া ওর ওই দাদার কথা জানতে পারে। ও কাউকে কিছু না জানিয়ে ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে ওই আশ্রমে। সেই ফোন পেয়ে কলকাতায় আসে তনিমা জগানন্দ মহারাজ। কলেজে গিয়ে চন্দ্রজার সাথে দেখা করে। ওরা ওকে সব ঘটনা বলে দেয়, কিভাবে মারা হয়েছিল জগনকে, কিভাবে মারা হয়েছিল ডক্টর শাশ্বত বিশ্বাসকে, সব সব বলে দেয়। কিভাবে তানিমা ম্যাডামের প্রাণ বাঁচিয়ে তাকে নিজের আশ্রমে লুকিয়ে রেখেছিলেন শঙ্কর মহারাজ, কারণ স্যার তিনি জানতেন না তার শিষ্যটি কতখানি ভয়ঙ্কর। তার মানে ওদের সঙ্গে কথা বলার পর চন্দ্রজাই প্রথম মাকে গিয়ে চার্জ করে? হ্যাঁ স্যার, প্রথমে আমাকে বলেছিল, আমি ওকে নিষেধ করেছিলাম এসবের মধ্যে না জড়াতে, কিন্তু কিন্তু চন্দ্রজা আমার কথা শোনেনি। যখন চন্দ্রলেখাকে জানালো যে ও সব জেনে গেছে, চন্দ্রলেখা একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নিজের মেয়েকেই বিশ্বাসঘাতক বলে গালি দিতে লাগলেন। আর তার ঠিক দুদিন পরেই চন্দ্রজার ডেড বডি পাওয়া গেল স্যার। ঠিক 1 মাস পর ছোট মেয়ে খুশি, মানে চন্দ্রিমা, ওকে মরতে হলো একই কারণে স্যার। চন্দ্রলেখা আর কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। বিপ্লব কিছুক্ষণ থামল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। স্যার, চন্দ্রলেখা আমাদের দিয়ে সব করাতেন। একদিন রাত্রে ওর লালসা মেটানোর পর আমাকে সোজাসুজি বলেছিলেন তিনি, আমি আমার মেয়েদের মেরেছি, কারণ ওরা আমার প্রপার্টি ছিল। তোকেও মেরে ফেলতাম বিলু, কিন্তু তুই না থাকলে আমাকে এই সুখ কে দেবে? হ্যাঁ, হু হেল্পড হার? একা তো সম্ভব নয়। মনুলাল আর সেই তার পুরনো খুনিরা, চান্দু আর ছনি, এরা স্যার মনুলালের বাবার আমল থেকে ওই পরিবারের হয়ে যাবতীয় নোংরা কাজগুলো করতো। চন্দ্রলেখাও জানতেন স্যার, ফলে নিজের মেয়েদের সাইলেন্ট করার জন্য ওদের সুপারি দিয়েছিলেন। কিন্তু গোলমাল বাঁধল এই প্রপার্টি নিয়ে। মনুলাল এবার চন্দ্রলেখাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল স্যার। ও চেয়েছিল এত বড় প্রপার্টির পুরোটাই প্রমোটিং করবে, সম্পত্তিতে ভাগ বসাতে চাইছিল। কিন্তু চন্দ্রলেখা কিছুতেই রাজি হননি। উল্টে মনুলালকে হুমকি দেয় যে মেয়েদের খুনের দায় ওকে নাকি ফাঁসিয়ে দেবে। ফলে মনুলাল ঠিক করে পথের কাঁটা একেবারেই সরিয়ে দেবে। বেশ, বোঝা গেল। এবার চন্দ্রলেখার খুনের দিনের কথা বলো। ওই বিকেলে প্যালেসের দোতলায় ঠিক কি হয়েছিল? বিপ্লব ঘামতে শুরু করেছে। কপালের ঘাম মুছে আবারও কথা বলা শুরু করলো। ওই হজনলাল ঠিকই দেখেছে স্যার। মনুলালই ওই দিন চান্দু আর চনিকে নিয়ে এসেছিল। ওরা নিচে ছিল, আর মনুলাল নিজে উপরে গিয়ে চন্দ্রলেখার সাথে প্রচণ্ড ঝগড়া শুরু করে স্যার। চন্দ্রলেখা ওকে ব্ল্যাকমেলার, ঠকবাজ এসব বলে বাড়ি থেকে বের করে দেন। মনুলাল যাওয়ার পরেই চন্দ্রলেখা কেমন জানি হিস্টেরিয়া পেশেন্টের মতো কান্নাকাটি শুরু করলো স্যার। ওর
ঘরে তখন আমি একা। উনি দরজা লক করে আমাকে সব কবুল করলেন। আচ্ছা, তা কি বললেন তিনি? উনি বললেন মনুলাল, চান্দু আর শনি নাকি তার মেয়েদের মেরেছে, কিন্তু মনুলাল এখন সব হাতাতে চায়। আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। বিলু, বিলু, আমি আমি তোর সন্তানের মা হতে চলেছি। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। চল, আমরা আমরা মনুলালদের মেরে ফেলি। যত টাকা লাগে খরচ করব। তারপর তারপর আমরা বিয়ে করে এখান থেকে অন্য কোথাও চলে যাব। স্যার, স্যার, আমি না তখন কনফিউজড হয়ে গেছিলাম। আমি কিছু না বলে ওখান থেকে পালিয়ে রত্নার কাছে চলে যাই। সেই রাতে আর প্যালেসে ফিরিনি স্যার। পরদিন সকালেই ওর মৃত্যুর খবরটা পাই। তবে পুলিশ আসার আগে ক্রাইম স্পট থেকে আমি এমন একটা জিনিস পেয়েছিলাম যেটা নিয়ে আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না স্যার। স্যার, তখন আমি রত্নার ফোন থেকে ওই আশ্রমে ফোন করি। ওনা আমার সঙ্গে দেখা করতে রাজি হন। প্যালেসে ফেরার পর তুমি কি খুঁজে পেয়েছিলে? বিপ্লব কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা রুমাল বের করল। রুমালটা খুলতেই ঝকঝকে রোদে দেখা গেল একটা সোনার আংটি। ওতে লেগে আছে রক্তের কালচে দাগ। আংটির ভেতরে খোদাই করা বড় হাতের একটা অক্ষরে লেখা মনুলাল। এই যে স্যার, এইটা চন্দ্রলেখার খাটের নিচে পড়েছিল স্যার। আমি ভয় কাউকে বলতে পারিনি স্যার, ভয় কাউকে বলতে পারিনি। পরে তনিমা ম্যাডাম আর জগানন্দ যখন কলকাতায় এলেন, আমি তাদেরকে এটা দেখাই। ওরাই আমায় বললেন যে আপনাদের হাতে তুলে দিতে এটা। মতিলাল একটা প্লাস্টিক ব্যাগে আংটিটা তুলে নিলেন। বিক্রম, বুঝলে ভাইয়া, মনুলাল আর মার্ডার এখন আমাদের কাছে সমার্থক হয়ে গেল। এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। আমি নিশ্চিত ওই রক্ত চন্দ্রলেখার। ফরেন্সিকই বেরিয়ে যাবে। চান্দুরা সঙ্গে থাকলেও চন্দ্রলেখাকে নিজের হাতেই খুন করেছে মনুলাল। এটা পিওরলি রিভেঞ্জ মার্ডার। চন্দ্রলেখা নিজের মেয়েদের মেরেছিলেন মনুলালের সাহায্যে। আর মনুলাল যখন দেখল চন্দ্রলেখা ওকে উল্টে ফাঁসিয়ে দিতে পারে, তখন ও নিজেই চন্দ্রলেখাকে শেষ করে দিল। সার্কেল ইজ কমপ্লিট ভায়া। বিক্রম চেয়ার থেকে উঠে আড়মোড়া ভাঙল, সোজা হয়ে দাঁড়ালো। ওর চোয়াল শক্ত। সব মিলে গেছে মতিবাবু, শুধু ওই একটা নেকড়েকে ধরা বাকি, চান্দু। আমি চান্দুর ফোন নাম্বার পিজিকে পাঠিয়েছিলাম। ওর লোকেশন এখন আমার কাছে। চান্দু জিপিএস ট্র্যাকার অফ করে দিয়ে ভেবেছিল লুকিয়ে থাকবে। বিপ্লব, তুমি আপাতত আমাদের কাস্টাডিতে থাকলেই সেফ থাকবে। তাছাড়া এই কেসে তোমাকে আমাদের দরকার। ফলে শেখর তোমার থাকার ব্যবস্থা করবে। বিপ্লব কিছু একটা বলতে যাচ্ছিল, থামিয়ে দিলেন মতিলাল। আহা, কোনো চিন্তা নেই। রত্না যাতে সেখানে আসতে পারে তার ব্যবস্থাও আমরা করে দেব। তারপর যখন বিয়ে করবে তুমি, তখন আমরা সেই পার্টিতে ডান্ডিয়া নাচ নাচব। কি ভাইয়া? সে তো বটেই। তাছাড়া ওকেও তো ডান্ডার বাড়ি খাওয়া থেকে আমরা বাঁচালাম। তুমি আবার কোন ডান্ডার কথা বলছো ভাইয়া? আমার তো সব গুলিয়ে যাচ্ছে। যাকে যাকে, সব গুলিয়ে যাওয়ার আগে চান্দুর পেটে গুলিটা ভরে দিয়ে আসা যাক। বলো, কোথায় হারামজাদাটা লুকিয়ে রয়েছে? কলকাতার এই প্রান্তটা বেশ অন্যরকম। একদিকে 7 স্টার হোটেলের ভিড়, ঝাঁ চকচকে রাস্তা, চোখ ধাঁধিয়ে দিলে কি হবে, অন্যদিকে খাঁ করছে। মাঝখানে শুধু মাথার উপর দিয়ে গিয়েছে মেট্রো রেলের লাইন, তার ওপাশে ধুধু প্রান্তর। বাইপাসের একপাশে এই ভাগার দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ি এলাকা। সারা শহরের আবর্জনা স্তূপ জমতে জমতে পাহাড়ের আকার নেয়। মাঝে মাঝে আবর্জনার সঙ্গে দাবিদার না মেলা বেওয়ারিশ লাশ যখন পোড়ানো হয়, তখন তার গুমোট গন্ধ চারদিকটা আরও ভারী করে তোলে। চারিদিকে পচা আবর্জনা স্তূপের ওপর জমে আছে
ভোরের কুয়াশা। এখানে খুব স্বাভাবিকভাবেই জনমানুষের কোনো চিহ্ন নেই। ধীর গতিতে পুলিশের জিপটা মেইন রোড ছেড়ে একটা কাঁচা রাস্তায় ঢুকল। হেডলাইটটা নেভানো। ড্রাইভিং সিটে অমিত। পাশে মতিলাল নিজের গ্লক পিস্তলটা একবার চেক করে নিলেন। পেছনে বিক্রম, ওর হাতে একটা কালো ট্যাকটিক্যাল কেস। ওখান থেকে ও বের করলো একটা কাস্টমাইজড কোমরের বেল্ট, যাতে গোঁজা আছে 12টা ধারালো ছুরি। বিক্রম গুলি বন্দুকের থেকেও নিজের হাত পা আর ছুরিতেই বেশি বিশ্বাস করে। ওর ছুরি ছোটে পিস্তলের গুলির থেকেও আগে। বিক্রমের পেছন পেছন নামলো আরেকটি ছায়ামূর্তি। একটু ছোটোখাটো, দড়ি পাকানো, পেশিবহুল চেহারা। মাথা যদিও সম্পূর্ণ কামানো, কিন্তু তা এখন কালো কাপড়ে ঢাকা পড়েছে, কমান্ডোদের মতো। বিষ্ণু থাপা, যে কোনো ক্রিটিক্যাল অ্যাকশনে বিক্রমের ডান হাত। বুঝলে ভাইয়া, ভাগাড়ের এই কোল্ড স্টোরেজটা চান্দুর পুরনো ডেরা। জয়ন্ত নারায়ণ আর কানুলালদের যত ডার্টি অ্যাসেট সব এখানেই প্রসেস করা হতো একসময়। ও যে ঠিক কত মার্ডার করেছে বা করিয়েছে তার হিসেব চিত্রগুপ্তও রাখতে বোধহয় ভুলে গেছে। পিজি ট্র্যাকার বলছে চান্দু ভেতরেই আছে। ও জিপিএস অফ করলে ওর ফোনের IMEI নম্বরটা পিজি ডেনমার্ক থেকে অনবরত পিং করছে। ও এখন ট্র্যাপড, জানে না আমরা ওর সন্ধান পেয়ে গেছি। গাড়িটা একটা পরিত্যক্ত কোল্ড স্টোরেজের থেকে বেশ কিছুটা দূরে থামল। বিক্রম আর বিষ্ণু নিঃশব্দে গাড়ি থেকে নেমে পড়ল। মতিলালও নামলেন। ওর পুরনো পুলিশের বুটে সামান্য আওয়াজ হলেও বিক্রম ও বিষ্ণুর নড়াচড়ায় কোনো আওয়াজ নেই, যেন দুটো কালো ছায়া কুয়াশার ভেতর দিয়ে গলে যাচ্ছে। মতিবাবু, আমি আর বিষ্ণু ঢুকবো, আপনি বাইরেটা কভার করবেন। হ্যাঁ, কিন্তু আমার জন্য কিছু রেখো ভায়া। বিল্ডিংটার অবস্থা জরাজীর্ণ। বড় বড় লোহার গেটে জং ধরেছে। বিক্রম ইশারায় মতিলালকে ডান দিকটা কভার করতে বলল। ও নিজে একটা ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। বিক্রমের ইশারায় অন্যদিকের জানলা দিয়ে ঢুকল বিষ্ণু। ভেতরটা গুমোট হয়ে থাকলেও একটা অদ্ভুত হিমশীতল ভাব। উপরতলা থেকে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতেই শোনা গেল চান্দু জোয়ারদারের কর্কশ গলা। কাউকে ধমকাচ্ছে ও। বিক্রম একটা পিলারের আড়ালে গিয়ে দাঁড়ালো। অন্য পিলারের আড়ালে পজিশন নিল বিষ্ণু। ও দেখল ওপরে একটা ভাঙা ব্যালকানিতে দাঁড়িয়ে চান্দু একটি মোটাসোটা কুস্তিগিরের মতো চেহারার লোকের সঙ্গে কথা বলছে। লোকটার বুক পর্যন্ত দাড়ি, কোমরে গোজা একটা বিদেশি রিভলভারের বাঁটটা উঁচিয়ে আছে। আরও বেশ কয়েকটা ছেলে আশেপাশে ছড়িয়ে আছে। ওদের মধ্যে একটা ছেলে কথা বলল। বস, তুমি শুধু একবার বলো, ওই টিকটিকি আর তার সাগরেরটাকে না টপকে দিয়ে আসছি। ওদেরকে মারা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই রে। মনুবাবু শহরের সেরা লয়ারদের হায়ার করে ঠিক বেরিয়ে যাবে। এ মাঝখান থেকে পুলিশ তোদের তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবে সালা। মোটা কুস্তিগিরের মতো লোকটা মানানসই হেঁড়ে গলায় উত্তর দিল, আরে তার আগেই আমাদের কাউন্টারটা খুলতে হবে। ঠিক, ডেথ কাউন্টার। ঠিক এমন সময় বিক্রম পিলারের আড়াল থেকে বেরিয়ে এসে কথা বলল। কাউন্টারের প্রথম খদ্দেরটা কে হবে রে চান্দু? ব্যাপারটা বুঝে ওঠার আগেই অন্য পিলারের আড়াল থেকে বেরিয়ে এসেছে বিষ্ণু। পৌঁছে গেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা চান্দুর সাগরেদদের কাছে। চান্দুর সেই সঙ্গী মোটা কুস্তিগির হাতে পিস্তল তোলার আগেই দু পায়ের ফাঁকে লাথি খেয়ে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করল। চান্দুকে নিয়ে বিক্রমের ছিল অন্য ভাবনা। তা বোঝা গেল যখন ওপর থেকে নিচে চান্দুর বিশাল চেহারাটা আছড়ে পড়ল নিচে দাঁড়িয়ে থাকা মতিলালের পায়ের কাছে। সকালের কফিটা না খাওয়ার ফলে মতিলালের চোখটা একটু টেনে আসছিল। সেই ঘুম ঘুম ভাবটা চটকে কেটে গেল পায়ের কাছে চান্দুর রক্তাক্ত শরীরটা আছড়ে পড়তেই। মতিলাল মুখ তুলে তাকাতেই দেখলেন বিক্রমের সেই বিরল হাসিটা। আরো তোফা আসছে। তারপর ওপর থেকে একের পর এক বডি পড়তে শুরু করলো নিচের ধাতব কংক্রিটের ওপর। নানা ধরনের শব্দের সঙ্গে যোগ হয়ে গেল কাতর আর্তনাদ।
ইস, একটা ক্যামেরাম্যান থাকলে কি ভালোই না হতো। এটা যে কোনো সিনেমার ভালো অ্যাকশন সিকোয়েন্স হতে পারতো। মতিলাল চান্দুর মাথায় গ্লক ঠেকাতেই খাবি খেতে খেতে কাতরাতে কাতরাতে চান্দু উত্তর দিল, মারবেন না স্যার, মারবেন না। আমি 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 সব সব বলছি, সব বলছি। আমি শুধু শুধু অর্ডার পালন করছি স্যার। আমি আর কিছু। কার অর্ডার? মনুলালের নাকি চন্দ্রলেখার নাকি 23 বছর আগে সেই মৃত ব্যারিস্টারের? হ্যাঁ, আমি আমি সবার হুকুম পালন করেছি। জয়ন্তদা চেয়েছিল জগন্নাথ ডাক্তারকে মারতে, মনুলাল বাবু চেয়েছিল প্রপার্টি, চন্দ্রলেখা চেয়েছিল মেয়েদের সরাতে। কারণ কারণ ওরা তনিমা ম্যাডামের সাথে হাত মিলিয়েছিল। আর ওই চন্দ্রলেখা মারা যাওয়ার কারণ হলো ও মনুলাল বাবুকে পুলিশের ভয় দেখাচ্ছিল। তাই ও আমাকে বললো মেম সাহেবকে শেষ করে দিতে। হ্যাঁ, সত্যি বলছি। এর পরের টার্গেট কে ছিল? চান্দু চুপ করে থাকার চেষ্টা করলে বিষ্ণু এগিয়ে এলো, হাতে ওর ধারালো ছুরি। গোর্খা রেজিমেন্টের এটা স্পেশালিটি, এনিমি সোলজারদের ধর মুন্ডু আলাদা করে দেয় নিমেষে। পরের টার্গেটটা ছিল জগন্নাথ মহারাজ আর তানিমা ম্যাডাম। আর কোমরটা বোধ হয় ভেঙে গেছে। একটু বাদে তুই মরবি, তার আগে কোমর নিয়ে ভাবছিস? বল, ওই জন্য কি ছনিয়ার ন্যাপাকে পাঠিয়েছিলি হাওড়া স্টেশনে? এটা কি মনুলালের নির্দেশ ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি আমি কোর্টে গিয়ে সব স্বীকার করবো, সব স্বীকার করবো। আমাকে মারবেন না, আমাকে মারবেন না স্যার। হ্যাঁ, এত যদি তোদের বাঁচার শখ, তাহলে লোকে মারিস কেন? তাদের বুঝি বাঁচতে ইচ্ছে করে না? তাছাড়া তোরা এখানে একরকম বলিস, কোর্টে গিয়ে আর এক খেলা দেখাস। জাকি, আমার যা জানার সব জানা হয়ে গেছে। কামেশ্বর। ইয়েস স্যার। এই একে ওর বন্ধুদের পাশে পাঠিয়ে দাও। ওদের গঙ্গা প্রাপ্তি হলো, এ বেচারা আর কি দোষ করলো? এতদিনে স্যার একটা মনের মতো কাজ পেয়েছি। মাসখানেক পর ওই রিভার ট্রাফিকের অফিসার আমাকে যখন সুরতহাল করতে ডাকবে, নিজের কাজ দেখে গর্বে বুক ফুলে উঠবে আমার। মতিলাল বেরিয়ে আসার সময় শুনতে পেলেন চান্দুর শেষ চিৎকার। পয়লা জানুয়ারি 2026। নতুন বছরের প্রথম সূর্যোদয়টা একটু অন্যরকম আলো নিয়ে এলো 300 বছরের পুরনো শহরে। গত কয়েকদিনে ঝোড়ো হাওয়ার রেশ তখনও রয়ে গেছে। সেই ঝড় যা ভট্টাচার্য প্যালেসের 20 বছরেরও বেশি পুরনো ধুলোবালি ধুয়ে সাফ করে দিয়েছে। কলকাতা এখন অনেক পেছনে। ওড়িশার গোপালপুরের লোনা হাওয়া আর সমুদ্রের গর্জন এখন বিক্রম আর মতিলালের সঙ্গী। মনুলালের সেই রক্তাক্ত আংটিতে চন্দ্রলেখার রক্তের দাগ পুরো দাবার বোর্ডটাই উল্টে দিতে পারত। কিন্তু আসল লড়াইটা শুরু হয়েছিল আদালতের অলিন্দে। এটাই স্বাভাবিক। মনুলাল চক্রবর্তী হেজিপেজি মানুষ নয়। প্রাথমিকভাবে লোয়ার কোর্টে পুলিশের হেফাজতে পাঠালেও হায়ার কোর্টে কলকাতার সবথেকে দামি আর দুঁদে আইনজীবীদের নিয়ে একটা ডিফেন্স আর্মি খাড়া করে ফেলেছিল মনুলাল। তারা খুব সুকৌশলে পুলিশ এভিডেন্সগুলোকে দুর্বল করার চেষ্টা করেছিলেন। তারা প্রায় জিতেই যাচ্ছিলেন। মনুলালকে পুলিশের বলির পাঠা হিসাবে প্রমাণ করতে তারা ছিলেন মরিয়া। সেদিক থেকে দেখতে গেলে মনুলালের আপাতত জয় হল, কারণ মনুলালের বয়ান অনুযায়ী খুনি চান্দু, ছনি ও ন্যাপাকে পুলিশ আদালতে হাজির করতে পারল না। পারবেই বা কি করে? তারা তো গঙ্গার তলায় মাছেদের সঙ্গে সাঁতার কাটছে। ফলে মনুলাল জামিন পেয়ে গেল 5 লাখ টাকার বন্ডে। আদালত থেকে বেরোনোর সময় মতিলালকে বুড়ো আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে শাঁকালুর মতো দাঁত বের করে মনুলাল হাসল। মতিলালও খুক খুক করে হাসলেন, বিড়বিড় করে বললেন, হায় হায় হায়,
তোকে ছাড়া যে তোর সাগরেদদের দিন কাটছে না। ঠিক 3 দিনের মাথায় মনুলাল চক্রবর্তী নিখোঁজ হয়ে গেল, ঠিক তার সাগরেদদের মতো। মনুলালের সঙ্গে ডিভোর্সের মামলা চললেও স্ত্রীর করা মিসিং ডায়েরির ওপর ফের পুরনো মামলার শুনানি হল। ডিফেন্স লয়াররা সরাসরি মতিলাল মিস্ত্রিকে ট্রিগার হ্যাপি কপ বলে দাবি জানালো। অন্যতম প্রধান অভিযুক্তকে নিশ্চয়ই মেরে ফেলা হয়েছে। মহামান্য বিচারপতি উকিলদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কোন প্রমাণের ভিত্তিতে একটি পুলিশ অফিসারের চরিত্র হনন করেছেন আপনারা? মিথ্যে অভিযোগ জানানোটাও যে আদালতের চোখে সমান দণ্ডনীয় তা কি লার্নড লয়াররা জানেন না? সত্যিই তো, ডেড বডি না পেলে খুন প্রমাণ হবে কি করে? ফের শুনানি পিছিয়ে গেল 3 মাস। আজ গোপালপুরে সেই ছোট্ট আশ্রমে এসেছেন মতিলাল, বিক্রম ও বিষ্ণু। জানলার বাইরে দিগন্ত বিস্তৃত সমুদ্র। শঙ্কর মহারাজ শুয়ে আছেন ওর ছোট খাটিয়ায়। ওর বয়সের ভারে নুইয়ে পড়া মুখে এখন এক অদ্ভুত প্রশান্তি। পাশে তনিমা বসে। ওর চোখে আর নেই সেই পুরনো আতঙ্ক। জগদানন্দ মহারাজ অর্থাৎ জয়ন্ত নারায়ণের ডায়েরিতে বর্ণিত সেই প্যাকেজ এখন ওর গুরু আর মায়ের সেবায় ব্যস্ত। শঙ্কর মহারাজ খুব আস্তে আস্তে কথা বললেন। ইন্সপেক্টর মিস্ত্রি, খবর পৌঁছেছে এখানেও। আপনারা এক কঠিন পরিস্থিতির কঠিন বিচার করেছেন। সত্যিটা সামনে এসেছে মহারাজ। জগন, ডক্টর বিশ্বাস আর চন্দ্রলেখার 2 মেয়ের খুনের বিচার হয়েছে। যারা খুনি ছিল তারা আজ আর নেই। যদিও আইন সেটাকে অন্য চোখে দেখছে, কিন্তু আপনাদের জীবন বাঁচাতে এছাড়া অন্য উপায় ছিল না। শঙ্কর মহারাজ হাসলেন, এক ম্লান রহস্যময় হাসি। হাত জোর করে ঠেকালেন মাথায়। তাহলে তাহলে অপরাধীরা কি কেউ আর বেঁচে নেই? হ্যাঁ। বিক্রম ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, পাশে বিষ্ণু। ওর চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। জানলা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউগুলো এসে পাড়ে আছড়ে পড়ছে, আর বড় মুহূর্তেই সব চিহ্ন মুছে নিয়ে ফিরে যাচ্ছে। মতিলাল বিক্রমের দিকে তাকালেন, তারপর শঙ্কর মহারাজের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাসলেন। আমি জানি না মহারাজ, জানি না ঠিক। কিন্তু বিচার আদালতের 4 দেয়ালে হয় না মহারাজ। ন্যায় বিচারের স্বার্থে মাঝে মাঝে আমাদের সেই ধূসর এলাকায় পা রাখতে হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আর কেউ আপনাদের ক্ষতি করবে না। প্রতিটি রহস্যেরই একদিন পরিসমাপ্তি ঘটে, কিন্তু কিছু সত্য এমন হয় যার ছায়া থেকে যায় মানুষের মনেই। শুনছিলেন সঞ্জীব সিনহার কলমে বিক্রমদা সিরিজের কাহিনী 20 কন্যা রহস্য। আমাদের গোয়েন্দা বিক্রম ও ইন্সপেক্টর মতিলাল মিস্ত্রির আরও রহস্য রোমাঞ্চের সঙ্গী হতে চাইলে শ্রী সঞ্জীব সিনহার বইগুলো অবশ্যই পড়ুন। বই কিনতে গুগলে সার্চ করুন সঞ্জীব সিনহা নোশন প্রেস। এছাড়াও কলকাতার বুক ফ্রেন্ড, কলেজ স্ট্রিট, ইন্ডিয়ান কফি হাউসের পাশের গলি, সেখানে আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের গল্প পাঠে শুভ্রদীপ বণিক, বিক্রমদার চরিত্রে অংশুমান পাল, মতিলালের চরিত্রে শান্তম চক্রবর্তী, পিজির চরিত্রে অভিজিৎ, রাঘবের চরিত্রে শুভঙ্কর দেবনাথ, গোপালের চরিত্রে সৌমিক দাস, শেখরের চরিত্রে আসঞ্চল, ডক্টর সেনের চরিত্রে উৎপল সরকার, ভজনের চরিত্রে কৌশিক ব্যানার্জি, চন্দ্রলেখার চরিত্রে সঙ্গীতা, বিপ্লবের চরিত্রে কুন্তল ভট্টাচার্য, এছাড়া অন্যান্য চরিত্রে রনিত, তানিশা, সঙ্গীতা, কৌশিক এবং সৌমিক। আজকের গল্পের আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, গল্পের প্রচ্ছদ নির্মাণে সূর্য, সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে।
গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।